গল্পের নায়ক হলেন দস্যু মোহন, যার স্রষ্টা শশধর দত্ত। তিনি জন্মগ্রহণ করেছিলেন 1901 সালে এবং তার মহাপ্রয়াণ ঘটে 1952 সালে। তার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে শুরু করছি আজকের গল্প মোহন ও যক্ষের ধন। আজ থাকলো প্রথম পর্ব। ব্রহ্মদেশের পূর্ব সীমান্ত যেখানে আরম্ভ হইয়াছে, সেখান হইতে প্রায় 50 মাইল পরিমিত স্থান দুর্গম জঙ্গল ও পর্বতমালায় দূরধিগম্য করিয়া তুলিয়াছিল। সীমান্ত হইতে ব্রহ্মদেশের 5 মাইল অভ্যন্তরে স্বল্পায়তন স্থান সীমান্ত শহর নামে খ্যাত ছিল। এই শহরে সীমান্ত রক্ষার জন্য এক রেজিমেন্ট সৈন্য ছিল। এই সৈন্যদলের প্রয়োজন অনুযায়ী কয়েকটি দোকান ছিল। শহরে সাধারণ অধিবাসীদের সংখ্যা অত্যন্ত নগণ্য থাকায় শহরটি একটি জনবিরল স্থান বলিয়া অনুভূত হইত। সীমান্ত শহরে একটি ডাক বাংলো ছিল। রাজকর্মচারীরা সরকারি কার্যব্যাপদেশে যখনই কেহ এই শহরে আসিতেন, তখনই তাহারা এই ডাক বাংলোয় অবস্থান করিতেন। ডাক বাংলোর রক্ষণাবেক্ষণের জন্য ও অতিথিগণের খানাপিনার বন্দোবস্ত করিবার জন্য একজন চাপরাশি প্রভাত হইতে সন্ধ্যা পর্যন্ত উপস্থিত থাকিত। এখানেই সন্ধ্যার পর গৃহের বাহির হওয়া হিংস্র জন্তুর জন্য একরূপ অসম্ভব কার্য ছিল। মাত্র সশস্ত্র সৈনিকরা দলবদ্ধ অবস্থায় বিশেষ জরুরি কার্যের অজুহাতে বাহির হইয়াছে কচ্চিৎ কখনো দেখা যাইত। সেদিন অপরাহ্নে ইউরোপিয়ান পোশাকে ভূষিত রাইফেল ও রিভলভারধারী দুইজন বাঙালি ভদ্রলোক উক্ত ডাকবাংলোয় উপস্থিত হইলেন। গভর্নমেন্টের বেতনভোগী চাপরাশি প্রায় মাসাধিককাল পরে দুইজন সাহেব অতিথিকে দেখিয়া উৎফুল্ল হইয়া তাহাদের সম্মুখে উপস্থিত হইয়া অভিবাদন করিল। সে কহিল, আসুন আসুন, হুজুরেরা কি আজ রাত্রে বাংলোয় বাস করবেন? ভদ্রলোকদ্বয়ের ভিতর একজন কহিলেন, হ্যাঁ চাপরাশি, তুমি কি আমাদের চা ও রাত্রের খাবার প্রস্তুত করতে পারবে? চাপরাশি পুনশ্চ সেলাম টুকিয়া কহিল, হ্যাঁ নিশ্চয়ই পারবো হুজুর, তবে সন্ধ্যার পূর্বেই আপনাদের রাত্রের আহার শেষ করে নিতে হবে, কারণ আমি সন্ধ্যার পূর্বেই এখান থেকে চলে যাব। প্রশ্নকারী ভদ্রলোক মৃদু হাস্যমুখে কহিলেন, তুমি বাঘের ভয় করছো না? উত্তম, সন্ধ্যার পূর্বেই আমরা তোমাকে ছুটি দেব। উপস্থিত আমরা অত্যন্ত ক্লান্ত হয়েছি, তুমি যদি একটু চা কি কফি তৈরি করতে পারো। ভদ্রলোকের কথা শেষ হইবার পূর্বেই চাপরাশি তৃতীয়বার সেলাম ঠুকিয়া বাংলোর রান্নাঘর উদ্দেশ্যে গমন করিল। আমরা এইখানে ভদ্রলোক দুইজনের পরিচয় দিয়ে রাখিতেছি। তাহাদের ভিতর একজন জগৎ বিখ্যাত বৈজ্ঞানিক শৈলেশ্বর বাবু এবং অপরজন বৈজ্ঞানিক বাবু অকৃত্রিম সুহিত ভবঘুরে জীবন দস্তিদার। বৈজ্ঞানিক বসু ব্রহ্মদেশের ঐতিহাসিক রেকর্ড পাঠ করিয়া এইরূপ এক আভাসপ্রাপ্ত হন যে ব্রহ্মদেশের পূর্ব সীমান্তের অনতি দূরে পর্বতরাজি বেষ্টিত স্থানে স্বর্ণখনি অথবা লক্ষ লক্ষ টাকা মূল্যের স্বর্ণ সম্পদ লুক্কায়িত আছে। তিনি 40 বৎসর বয়স্ক হইলেও তাহার উদ্যম ও উচ্চাকাঙ্ক্ষার আর অন্ত ছিল না। তিনি অভিন্ন হৃদয় বন্ধু জীবন দস্তিদারকে তাহার অভিপ্রায় ব্যক্ত করিলে জীবনবাবু কহিলেন, তুমি যদি স্বর্গ অভিযানে আমাকে সঙ্গে নিতে চাও শৈল, আমি সম্মত আছি। তুমি জানো আমার প্রচুর অর্থ আছে, পৃথিবীতে আমি ভিন্ন ভোগ করবার আর কেউ নেই, সুতরাং আমি তোমার অংশীদার হতে চাই না, কিন্তু বন্ধু হিসাবে তোমার সহায় হয়ে যেতে চাই। বৈজ্ঞানিক বসু অতীব খুশি হইয়া প্রয়োজনীয় সমস্ত আয়োজন শেষ করিয়া এক শুভ দিনে বন্ধু জীবনের সহিত কলকাতা হইতে রেঙ্গুন উদ্দেশ্যে যাত্রা করিলেন। তিনি ব্রহ্মদেশের রাজধানী রেঙ্গুনে উপস্থিত হইয়া পূর্ব সীমান্তে যে স্থানে সম্ভাবিত স্বর্ণ সম্পদের অস্তিত্ব আছে, সেই স্থানটুকুতে বৈজ্ঞানিক গবেষণা চালাইবার অভিপ্রায় জ্ঞাপন করিয়া গভর্নমেন্টের নিকট হইতে ইজারা লইবার জন্য আবেদন পেশ করিলেন। আবহমানকাল ধরিয়া উপেক্ষিত ও পতিত দুর্গম বনানী ও পর্বতে সমাকীর্ণ পূর্ব সীমান্তের প্রার্থিত স্থানটুকু গভর্নমেন্ট একটা নামমাত্র রাজস্বে বৈজ্ঞানিক বসুকে 3 বৎসরের ইজারা দিলেন। তিনি ইজারায় এই শর্ত রাখিলেন, যদি দৈবক্রমে তিনি কোনরূপ
মূল্যবান ধাতুর খনি আবিষ্কার করিতে পারেন, তবে খনির ওপর অধিকার তাহার থাকিবে এবং গভর্নমেন্ট নিয়ম অনুযায়ী রাজস্ব প্রাপ্ত হইবে। প্রতি 3 বৎসর শেষ হইবার পূর্বেই পরবর্তী 3 বৎসরের জন্য নতুন করিয়া গভর্নমেন্টের নিকট আবেদন করিতে হইবে, নচেত ইজারা বাতিল হইয়া যাইবে এবং গভর্নমেন্ট যে কোনো অন্য আবেদনকারীকে উক্ত স্থান বৈজ্ঞানিক গবেষণা চালাইবার জন্য দিতে পারিবেন। বৈজ্ঞানিক বসু ইজারাপ্রাপ্ত হইবার পরে তিনি রেঙ্গুন হইতে প্রয়োজনীয় কর্মচারী ও মজুর সঙ্গে লইয়া বন্ধু জীবন দস্তিদারের সহিত প্রায় 32 মাস পূর্বে পূর্ব সীমান্তের উদ্দেশ্যে যাত্রা করেন। সীমান্তে নিরাপদে বাস করিবার ও গবেষণা কার্য চালাইবার জন্য তিনি গভর্নমেন্টের মঞ্জুরি লইয়া একটি সশস্ত্র রাইফেলধারী প্রহরী বাহিনীকেও লইয়া আসিয়াছিলেন। বৈজ্ঞানিক বসু গবেষণা কার্য চালাইবার কালে বহুবার ব্যাঘ্র ও অন্যান্য হিংস্র জন্তুর কবলে পড়িয়াছিলেন, কিন্তু প্রতিবারেই তিনি ও জীবনবাবু হিংস্র আক্রমণ রোধ করিয়াছিলেন। দেখিতে দেখিতে 30 মাস অতিবাহিত হইয়া গেল। তাহার আজীবন ধরিয়া সঞ্চিত ধনরাশি প্রায় নিঃশেষিত হইবার উপক্রম হইল, কিন্তু তিনি যে আশায় এইরূপ বিপজ্জনক অভিযানে বাহির হইয়াছিলেন, সেই স্বর্ণখনি অথবা স্বর্ণ সম্পদের কোনো সন্ধান পাইলেন না। তাহার অকৃত্রিম বন্ধু জীবনবাবু তাহাকে নানারূপে উৎসাহিত করিতে লাগিলেন, এমনকি বন্ধুকে আরো 3 বৎসর গবেষণা কার্য চালাইবার জন্য প্রয়োজনীয় অর্থ সাহায্য করিতে চাহিলেন। কিন্তু বৈজ্ঞানিক বসু এই বলিয়া বন্ধুর অযাচিত সাহায্যকে প্রত্যাখ্যান করিলেন যে, কয়েক সহস্র মুদ্রার অপেক্ষা আমাদের বন্ধুত্ব শতগুণে বেশি মূল্যবান। জীবন তুচ্ছ অর্থের জন্য সেই মহামূল্য বন্ধুত্বরূপ কোহিনূরকে আমি হারাতে পারব না। ইহার পর হইতেই বৈজ্ঞানিক বসু আপ্রাণ যত্ন ও পরিশ্রমে গবেষণা কার্য দ্রুত করিতে লাগিলেন। একদিন অপরাহ্নে তিনি বন্ধু জীবন ও প্রহরীগণের সহিত যখন একটি পর্বতের পাদদেশে গবেষণা করিতেছিলেন, সহসা একটি ব্যাঘ্র উপত্যকা হইতে বাহির হইয়া তাহার উপর লাভ দিবার জন্য উদ্যত হইলে তিনি বিদ্যুৎ বেগে রাইফেল ধরিয়া ব্যাঘ্রকে ফায়ার করিলেন। গুলি ব্যাঘ্রের স্কন্ধদেশে বিদ্ধ হইলেও সে পলায়ন করিতে আরম্ভ করিয়া দেখিল বৈজ্ঞানিক বসু রাইফেল লইয়া তাহাকে অনুসরণ করিতে লাগিলেন। তিনি অভিন্ন হৃদয় বন্ধু জীবনবাবুকে ও প্রহরীদের অপেক্ষা করিতে বলিয়া যেমন কিছু দূর অগ্রসর হইয়াছেন, দেখিতে পাইলেন তাহার পথ অবরোধ করিয়া এক বিশালাকায় ব্যাঘ্রী দাঁড়াইয়া রহিয়াছে। খুব সম্ভবত প্রণয়ের মর্মন্তুদ ভয়ের চিৎকার শুনিয়া স্বামী হত্যাকারীকে উপযুক্ত শিক্ষা দিবার অভিপ্রায়ে পথ অবরোধ করিয়াছে। বৈজ্ঞানিক বসু বিশেষ রূপেই জানিতেন যে আহত ব্যাঘ্রের মতো ভয়াবহ জীব আর কিছু নাই। তিনি ব্যাঘ্রীকে দেখিয়া চক্ষুর নিমেষে তাহার রাইফেল বক্ষের উপর ধরিয়া তৎক্ষণাৎ ফায়ার করিলেন। বুলেট ব্যাঘ্রীর মস্তিষ্ক বিদ্ধ করিল। সে তৎক্ষণাৎ ভূমিশয্যা গ্রহণ করিয়া স্থির হইয়া রইল। বৈজ্ঞানিক বসু জানিতেন ব্যাঘ্র আহত হইয়া সময় সময় মৃতের মতো পড়িয়া থাকে এবং যে মুহূর্তে শিকারী তাহার নিকট উপস্থিত হয়, সে তাহার উপর ঝাঁপাইয়া পড়িয়া প্রতিশোধ গ্রহণ করিয়া থাকে। সুতরাং তিনি কিছু সময় অপেক্ষা করিয়া যখন দেখলেন ব্যাঘ্রী নড়িল না, তখন নিশ্চিন্ত হইয়া তাহার নিকট গমন করিলেন এবং পরীক্ষা করিয়া দেখিলেন ব্যাঘ্রী সত্যি মরিয়া গিয়েছে। বৈজ্ঞানিক বসু আহত বাঘটির উদ্দেশ্যে চারিদিকে চাহিতে লাগিলেন। সেই যে অতি ধীরে ধীরে পর্বতের একটি গুহা অভিমুখে যাইতেছে, তিনি তাহাকে অনুসরণ করিতে লাগিলেন। অল্প সময় পরে ব্যাঘ্র একটি গুহার সম্মুখে উপস্থিত হইয়া মুহূর্ত কয়েক স্থিরভাবে দাঁড়াইয়া রহিল। পরে ভূমিশয্যা গ্রহণ করিয়া চিরতরে 2 চক্ষু মুদ্রিত করিল। বৈজ্ঞানিক বসু নিত বাঘটিকে পরীক্ষা করিয়া যেমন প্রত্যাবর্তন করিতে উদ্যত হইলেন, সহসা তাহার দৃষ্টি গুহাটির উপর পতিত হইয়া স্থির হইয়া গেল। তিনি সবিস্ময়ে দেখিলেন যে গুহাটি প্রকৃতির খেয়ালে গড়িয়া ওঠে নাই, উপরন্তু কোন মানবের দ্বারা নির্মিত ও খোদিত হইয়াছে। তিনি বিস্মিত দৃষ্টিতে চাহিতে চাহিতে গুহার ভিতর প্রবেশ করিলেন। এক স্থানে একটি সুবৃহৎ নরকঙ্কাল পড়িয়া রহিয়াছে দেখিতে পাইলেন এবং কঙ্কালের অনতি দূরে একটি লৌহ বাক্স রহিয়াছে দেখিয়া তিনি বিস্ময়ে স্তম্ভিত হইয়া পড়িলেন। তিনি উক্ত বাক্সের ভিতর একখানি পত্র প্রাপ্ত হইলেন। পত্রলেখক ইংরেজিতে পত্রখানি লিখিয়াছিলেন, কিন্তু পত্রখানি অর্ধ সমাপ্ত অবস্থায় রাখিয়া মৃত্যুবরণ করিয়াছিলেন। বৈজ্ঞানিক বসু পত্রখানি পাঠ করিয়া জানিতে পারিলেন যে পত্রলেখক ওই গুহার ভিতর একটি নির্দিষ্ট স্থানে কয়েক সহস্র মণ স্বর্ণতালের সন্ধান পাইয়াছেন। তিনি লিখিয়াছেন, যে কেহ আমার এই পত্রখানি পাঠ করিবেন, তিনি যদি পত্রে লিখিত নির্দিষ্ট স্থানটি খনন করেন, তবে ওই যক্ষের ধন সহস্র সহস্র মণ স্বর্ণতাল প্রাপ্ত হইবেন। বৈজ্ঞানিক বসু অর্ধ সমাপ্ত পত্র হইতে পত্রলেখকের
নাম অথবা পরিচয় কিছুই জানিতে না পারিয়া নির্দেশ মতো একটি স্থানের মাটি ও পাথর সরাইয়া দেখিলেন। পত্রে উল্লিখিত ভূগর্ভ কক্ষের সিঁড়ি রহিয়াছে। তিনি সাহসে ভর করিয়া যক্ষের ধন উদ্ধারের জন্য ভূগর্ভ কক্ষে প্রবেশ করিলেন এবং ভিতর হইতে 5 সের ভারী অসংখ্য স্বর্ণতালের মধ্য হইতে 2টি তাল লইয়া বাহিরে আসলেন এবং ভূগর্ভের মুখ পূর্বাবস্থায় মাটি ও পাথর চাপা দিয়া তাহার ক্যাম্পে প্রত্যাবর্তন করিলেন। রাত্রে বৈজ্ঞানিক বসু বন্ধুর নিকট তাহার এই অসামান্য সাফল্যের কাহিনী বর্ণনা করিলেন। জীবনবাবু ধীর চিত্তে শ্রবণ করিয়া কহিলেন, যদি এই অসীম সম্পদ ভোগ করিতে চাও তবে অবিলম্বে আমাদের ব্যর্থতা ঘোষণা করে প্রত্যেকটি কর্মচারী ও মজুরকে বিদায় দাও। তাছাড়া আমরাও সাময়িকভাবে চলো এখান থেকে যাই, তারপর ইজারা নতুন করে এমন সব মজুর নিয়ে ফিরে আসতে হবে যাদের সাহায্যে অনায়াসে ওই বিপুল সম্পদ দেশে নিয়ে যেতে পারবে। বৈজ্ঞানিক বসু বন্ধুর উক্তি সমীচীনতা বুঝিয়া পরদিন হইতে তাহার অভিযান যে ব্যর্থ হইয়াছে এবং পুঁজি ফুরাইয়াছে ঘোষণা করিয়া সকল কর্মচারীকে 1 মাসের নোটিশ দিলেন এবং নোটিশ মাস অন্তে সকলের প্রাপ্য বুঝাইয়া দিয়া বন্ধুর সহিত রেঙ্গুন তথা ভারতবর্ষ অভিমুখে যাত্রা করিলেন। তাহার সীমান্ত অতিক্রম করিয়া প্রথম সীমান্ত শহরে রাত্রিযাপন করিবার উদ্দেশ্যে ডাক বাংলায় আশ্রিত হইলেন। তাহারা উভয়ে ভিন্ন ভিন্ন কক্ষে না থাকিয়া একই কক্ষে উভয়ে থাকিবার বন্দোবস্ত করিলেন। চাপরাশি আনিত জলে স্নান করিয়া 2 বন্ধু যখন চাপরাশির দ্বারা প্রস্তুত কফি পান করিলেন তখন তাহাদের মনের অবসাদ ও দেহের ক্লান্তি নিঃশেষে লয় পাইয়া গেল। তাহারা উভয়ে বারান্দায় রক্ষিত 2খানি ইজি চেয়ারে বসিয়া গল্প করিতে লাগিলেন। চাপরাশি তাহাদের জন্য রাত্রের খানা প্রস্তুত করিবার জন্য ব্যস্ত হইয়া পড়িল। বৈজ্ঞানিক বাবু হাসি মুখে কহিলেন, আমার আবাল্যে সাধ, ধনবান হব জীবন। দেখছি ভগবান আমাকে ধনবান করে দিলেন, কিন্তু বড়লোকের মতো বড়লোক হবার স্বাদ বোধ হয় অসম্পূর্ণই থেকে যাবে ভাই। জীবনবাবু কহিলেন, পৃথিবী জোড়া বৈজ্ঞানিক নাম নিয়েও যদি বড়লোক নিজেকে ভাবতে না পারো তবে স্বয়ং ভগবানও তোমার আশা পূর্ণ করতে পারবেন না। এই বলিয়া তিনি মুহূর্ত কয়েক নীরব থাকিয়া পুনশ্চ কহিলেন, বাজে কথা থাক, এখন শোনো শৈল। আমি তো ভেবে পাচ্ছি না ওই বিরাট স্বর্ণস্তূপ তুমি কিভাবে গোপনে নিয়ে যেতে পারবে। বৈজ্ঞানিক বসু মৃদু হাস্যমুখে কহিলেন, আমি স্থির করেছি একটা মালবাহী জাহাজ আমি ভাড়া নেব। জাহাজখানা রেঙ্গুন বন্দরে অপেক্ষা করবে। তারপর কাঠ নিয়ে যাবার অছিলায় 1 ডজন কি 2 ডজন স্টিম বার্জ ভাড়া করে ওপরে কাঠের আবরণ দিয়ে স্বর্ণতালগুলোকে বোঝাই দেব। কিন্তু যারা বোঝাই দেবে তাদের মুখ বন্ধ করবে কোন উপায়? জীবনবাবু প্রশ্ন করিলেন। বৈজ্ঞানিক বসু কহিলেন, তাদের বলবো আমি শীষের তাল মাটি থেকে বার করেছি। তাছাড়া স্বর্ণতালের উপরে যে ময়লা পড়েছে একমাত্র ওজনে সন্দেহ করা ভিন্ন কারোরই সাধ্য হবে না বুঝতে পারে। জীবনবাবু কিছু সময় নীরব থাকিয়া সহসা অট্টহাস্য করিয়া উঠিলেন। তাহার হাস্য ফুটন্ত মুখের দিকে চাহিয়া বৈজ্ঞানিক বিস্মিত কণ্ঠে বলিলেন, হাসছ যে? জীবনবাবু কহিলেন, এই ভেবে হাসছি তুমি এই বিরাট সম্পদ যক্ষের ধন ভোগ করবে কিভাবে? এমনকি গৃহিণীটি পর্যন্ত যার নেই তার পক্ষে। বাধা দিয়ে বৈজ্ঞানিক বসু বলিলেন, তুমি ভুলে যাচ্ছ জীবন আমার, মীরা মা রয়েছে। মাকে আমি শিক্ষিতা করেছি শুধু আমার ওই একমাত্র সন্তান মীরার মুখের দিকে চেয়েই। আমি এমন বিপজ্জনক অভিযানে বার হয়েছিলাম ভাই। আমার আপ্রাণ প্রার্থনা ছিল যে মীরাকে আমি রাজকন্যার মতো সুখী করব। ভগবান মুখ তুলে চেয়েছেন এই যক্ষের ধন ভোগ করবে আমার মীরা আর তার অনাগত খোকা কুকুর দল। জীবনবাবু হাস্য মুখে বলিলেন, তুমি আবার বিবাহ করবে না? মাত্র তো 40 বছর বয়স হয়েছে। বৈজ্ঞানিক বসু গম্ভীর মুখে বললেন, না জীবন, আমি আর বিবাহ করব না। তুমি তো জানো ভাই আমি কি পেয়েছিলাম আর কি হারিয়েছি। আমি কি সোনাস্মৃতি ভুলতে পারি ভাই? জীবনবাবু কহিলেন, মানুষ বড় গলায় অনেক কিছু বলে শৈল, কিন্তু যখন সময় আর থাকে না তখন সে হাহাকারে ভেঙে পড়ে। আমি এমন কয়েকজনকে জানি যারা সময় থাকতে বিবাহ না করে অসময়ে আগুন জ্বালায় পুড়ে মরছে।
তারা অসময়ে বিবাহ করে না পেরেছে নিজে সুখী হতে, না পেরেছে স্ত্রীকে সুখী করতে। ফলে তাদের সংসার আর জীবন দুই নরককুণ্ডে পরিণত হয়েছে। বৈজ্ঞানিক বসু গম্ভীর স্বরে কহিলেন, কাদের কি হয়েছে জানবার কৌতূহল আমার নেই জীবন, তবে আমি যে আর বিবাহ করব না সে বিষয়ে কোনো সন্দেহই আমার নেই ভাই। জীবনবাবু সশ্রদ্ধ দৃষ্টিতে চাহিয়া কহিলেন, এবার আমি নিশ্চিন্ত হলাম শৈল। চলো দেশে ফিরে গিয়ে মীরামাকে এমন একটি সুপাত্রের হাতে তুলে দিই যে চিরদিন তোমার পুত্রের মতোই তোমার গৃহে বাস করতে সম্মত হবে। বৈজ্ঞানিক কহিলেন, এমন ছেলে কি পাওয়া যাবে জীবন? জীবনবাবু হাস্যমুখে কহিলেন, যাবে না? কি যে বলো শৈল, মাল্টিমিলিয়নিয়ার শ্বশুরের জামাতা হতে বাংলাদেশের ছেলের অভাব হবে না। বিশেষ করে মীরার মতো গুণবতী রূপবতী মেয়েকে স্ত্রী রূপে লাভ করা যে কোনো ছেলের পক্ষে পরম সৌভাগ্যের বিষয় হবে। বৈজ্ঞানিক হাস্যমুখে কহিলেন, এখনো আমার মিলিয়ন ব্রহ্মদেশের সীমান্ত জঙ্গলে মাটির নিচে পড়ে আছে জীবন। যে পর্যন্ত না বাধা দিয়ে জীবনবাবু কহিলেন, মীরার সকল দায়িত্ব আমি গ্রহণ করছি শৈল। মীরার বিবাহে আমি রাজোচিত আড়ম্বর করব। তুমি তো জানো আমার স্বর্গত পিতা আমার মতো অক্ষম এক পুত্রের জন্য কি অঙ্কের বিরাট সম্পদ রেখে গেছেন। আমি বহুদিন হতেই মীরামাকে আমার সর্বস্বের উত্তরাধিকারিণী রূপে স্থির করে রেখেছি ভাই। বৈজ্ঞানিক বসু অভিন্ন হৃদয় বন্ধুর মুখের দিকে চাহিয়া বসিয়া রহিলেন। তাহার মুখ হইতে একটিও কথা বাহির হইতে চাহিল না। এমন সময় চাপরাশি আসিয়া অভিবাদন পূর্বক জানাইল যে, সাহেবদের রাত্রে ডিনার প্রস্তুত হইয়াছে, হুজুরদের অবিলম্বে আহার শেষ করিয়া লইতে হইবে, নচেত। চাপরাশির উক্তি শেষ হইবার পূর্বেই উভয় উঠিয়া দাঁড়াইলেন এবং সুপ্রশস্ত ডাইনিং রুমে গমন করিয়া আহার পর্বে রত হইলেন। আহার পর্ব শেষ হইলে চাপরাশি রাত্রির মতো বিদায় লইবার পূর্বে অভিবাদন জানাইতে আসিলে বৈজ্ঞানিক বসু তাহার প্রসারিত করের উপর একখানি 10 টাকার নোট রাখিয়া কহিলেন, আজকার খানার মূল্যও চাপরাশি, আশা করি এতেই সব ব্যয় মিটে যাবে। চাপরাশি করকরের নোটখানির দিকে একবার চাহিয়া আভূমিনত প্রথায় অভিবাদন করিতে করিতে কহিল, হুজুরেরা দীর্ঘজীবী হন। এই বলিয়া সে কয়েক মুহূর্ত নীরব থাকিয়া পুনশ্চ কহিল, রাত্রে খুব সাবধানে থাকবেন হুজুর, কোনো কিছুর জন্যেই ঘরের বাইরে আসবেন না। আমি আবার কাল প্রাতে এখানে উপস্থিত হব হুজুর। চাপরাশি বিদায় লইয়া গেলে বৈজ্ঞানিক বসু কহিলেন, সন্ধ্যা হইতে এখনো 8 ঘন্টা বিলম্ব আছে, এসো আমরা একটু বারান্দায় বসি জীবন। জীবনবাবু একবার সম্মুখস্থ পর্বতমালার দিকে চাহিয়া কহিলেন, আমার মনে হয় আর বেশিক্ষণ বাইরে থাকা নিরাপদ হবে না। বৈজ্ঞানিক বসু হাস্যমুখে কহিলেন, যারা প্রায় 3টি বছর পাহাড়ে জঙ্গলে বাস করে এলো তাদের এমন নিরাপদ আবেষ্টনীতে বসতে ভয় পাওয়া উচিত নয় ভাই। এই বলিয়া তিনি একখানি ইজি চেয়ারে অর্ধশায়িত অবস্থায় বসিলেন। জীবনবাবু অন্য চেয়ারখানিতে বসিয়া রহিলেন। তোমার কনসেশনের পাশের জমিটা যে কোম্পানি ইজারা নিয়েছেন তাদের ব্রহ্মদেশের ম্যানেজার মিস্টার ঘটকের সঙ্গে আমার সেদিন আলাপ পরিচয় হয়েছিল শৈল। এই কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর বলো আর মনিবি বলো একজন বাঙালি। বৈজ্ঞানিক বসু সবিস্ময়ে কহিলেন, বাঙালি? কি নাম তার জীবন? সর্বেশ্বর পালিত, আর তার কোম্পানির নাম ভারত ব্রহ্ম মাইনিং কর্পোরেশন। এই বলিয়া জীবনবাবু মুহূর্ত কয়েক নীরব থাকিয়া পুনশ্চ কহিলেন, এদের তুমি চেনো শৈল? বৈজ্ঞানিক বসু চিন্তিত মুখে কহিলেন, সর্বেশ্বর পালিত? হ্যাঁ, এইবার চিনেছি জীবন। লোকটা অত্যন্ত অসাধু প্রকৃতির ব্যক্তি। শুনি সে অতীতে বহু লিমিটেড কোম্পানি খুলে বহু লোককে শোষণ করে ধনবান হয়েছে। কিন্তু আমাকে যে তুমি ভাবিয়ে তুললে জীবন, সর্বেশ্বর পালিত না বৈজ্ঞানিক না প্রযুক্তিবিদ ব্যক্তি, তবে সে কোন উদ্দেশ্যে ঠিক আমার ইজারার পাশেই ইজারা নিলে? কি উদ্দেশ্য আছে তার কে জানে। এই বলিয়া তিনি নীরব হইলেন। জীবনবাবু কহিলেন, হয়তো কাঠের ব্যবসা চালাবেন। হতে পারে, কিন্তু এত দূর থেকে কাঠ নিয়ে গিয়ে কি লাভ করা যাবে জীবন? এই বলিয়া বৈজ্ঞানিক বসু কিছু সময় নীরবে বসিয়া রইলেন এবং পুনশ্চ কহিলেন, দেখছি আমাদের এইবার অত্যন্ত সতর্ক হয়ে কাজ করতে হবে। তাছাড়া সর্বেশ্বর পালিতের আসল উদ্দেশ্য কি তা জানতে হবে।
জীবনবাবু কহিলেন, বেশ, আমি সর্বেশ্বর পালিত সম্বন্ধে সবকিছু জ্ঞাত হবার দায়িত্ব গ্রহণ করলাম শৈল। বৈজ্ঞানিক কহিলেন, পালিতের ম্যানেজার মিস্টার ঘটক কি বিষয়ে আলাপ করবেন? জীবনবাবু কহিলেন, কোনো একটা নির্দিষ্ট বিষয় নয় শৈল। তিনি কথায় কথায় বললেন, আর ইজারার অন্তর্গত জমির মাটি পরীক্ষা করছেন এবং গাছের হিসাব করবার জন্য কয়েকজন কর্মচারীকে নিযুক্ত করেছেন। আমাকে জিজ্ঞাসা করলেন, আমরা কোন উদ্দেশ্যের বশে এখানে এসেছি। বৈজ্ঞানিক বসু আগ্রহ বাড়ে কহিলেন, তুমি কি বললে? আমি প্রশ্ন এড়িয়ে গিয়ে বললাম, আমাদের সকল উদ্দেশ্য ব্যর্থ হয়েছে, আমরা ফিরে যাচ্ছি। এই বলিয়া জীবনবাবু মৃদু শব্দে হাস্য করিলেন এবং পুনশ্চ কহিলেন, হ্যাঁ, মনে পড়েছে। ম্যানেজার বাবু জানতে চাইলেন আমরা ইজারার মেয়াদ বৃদ্ধি করব কিনা, কিন্তু আমি কিছুই জানি না তাকে জানাতে তিনি আরো কয়েকটা অবান্তর বিষয় আলোচনা করে চলে গেছেন। বৈজ্ঞানিক বসু চিন্তিত হইয়া পড়িলেন। তিনি কিছু সময় নীরবে থাকিয়া বলিলেন, ইজারার মেয়াদ শেষ হতে এখনো 4 মাস বিলম্ব আছে। আমরা প্রথমে সোজা কলকাতা ফিরে যাব, তারপর জাহাজের ও মীরামাইর বিবাহ সম্বন্ধে সবকিছু কাজ শেষ করে রেঙ্গুনে ফিরে আসব এবং ইজারার মেয়াদ বৃদ্ধির জন্য দরখাস্ত করব। সে যাই হোক, আমাদের অত্যন্ত সতর্ক হয়ে চলতে হবে জীবন, নইলে ধূর্ত পালিত যদি কোনো সূত্রে জানতে পারে আমরা স্বর্ণপাহাড় আবিষ্কার করেছি, তাহলে আমাদের আর পরিত্রাণ থাকবে না। জীবনবাবু কিছু বলিতে যাইতেছিলেন, এমন সময়ে অকস্মাৎ একটা ব্যাঘ্র বিভৎস শব্দে চিৎকার করিয়া বজ্রপতনের মতো কোন অদৃশ্য স্থান হইতে বৈজ্ঞানিক বসুর উপর ঝাঁপাইয়া পড়িল এবং কি ঘটিতেছে কিছু বুঝিতে পারিবার পূর্বেই ব্যাঘ্র বৈজ্ঞানিকের স্কন্ধদেশ কামড়াইয়া ধরিয়া তাহাকে পৃষ্ঠে ফেলিয়া মুহূর্তের ভিতর অদৃশ্য হইয়া গেল। অভিন্ন হৃদয় বন্ধু জীবন দস্তিদার পক্ষাঘাত দুষ্ট রোগীর মতো বিমূঢ় দৃষ্টিতে কয়েক মুহূর্ত চাহিয়া রহিলেন। পরে কাঁপিতে কাঁপিতে কক্ষের ভিতর প্রবেশ করিয়া দ্বার অর্গলবদ্ধ করিয়া দিবার সঙ্গে সঙ্গে জ্ঞান হারাইয়া পড়িয়া গেলেন। ভারত ব্রহ্ম মাইনিং কর্পোরেশনের ম্যানেজিং ডিরেক্টর সর্বেশ্বর পালিত তাহার কলিকাতা হেড অফিসের আপন অফিস কক্ষের ভিতর অস্থিরভাবে পদচারণা করিতেছিল। তাহার কুশ্রীদর্শন মুখ চিন্তাচ্ছন্ন হইয়া কদর্য আকার ধারণ করিয়াছিল। সে প্রতি মিনিটে মিনিটে কক্ষ মধ্যস্থ দেওয়াল ঘড়ির দিকে চাহিয়া দেখিতেছিল এবং অনুচ্চ কণ্ঠে কাহার উদ্দেশ্যে এমন সব অকথ্য ভাষায় মন্তব্য প্রকাশ করিতেছিল যাহা লিপিবদ্ধ করিবার উপায় নাই। মিস্টার পালিতের ধৈর্যের সীমা বহু পূর্বেই বহু পশ্চাতে পড়িয়াছিল। সহসা অতি দ্রুত পদে মিস্টার পালিতের সহকারী দিবদাস মাইতি প্রবেশ করিয়া ক্লান্তভাবে একখানি চেয়ারের উপর বসিয়া পড়িয়া মিস্টার পালিতের কঠিন আভাসে ভরা ভ্রু কুঞ্চিত দৃষ্টির দিকে চাহিয়া শান্ত ও নির্বিকার স্বরে কহিল, একটু দেরি হয়ে গিয়েছে না? সর্বেশ্বর পালিত সহকারীর শান্ত ও নির্বিকার কণ্ঠের উক্তি শুনিয়া দপ করিয়া জ্বলিয়া উঠিয়া কহিল, তোমার মতো একটা গর্ধব যার সহকারী, তার পক্ষে ঠিক সময়ে কোনো কিছু আশা করা যায় না সত্য, কিন্তু তোমাকে এই শেষবারের জন্য বলছি মাইতি, তুমি যদি ভবিষ্যতে আরো একটু দায়িত্ব জ্ঞান সম্পন্ন না হও তাহলে তোমাকে অন্য কোনো যোগ্যতর ব্যক্তির জন্য জায়গা ছেড়ে দিয়ে সরে দাঁড়াতে হবে। এই বলিয়া মিস্টার পালিত কিছু সময় হিংস্র দৃষ্টিতে সহকারীর ম্লান মুখের দিকে চাহিয়া থাকিয়া পুনশ্চ কহিল, তারপর ঘটকের সহকারী নিবারণ অধ্যকার মেলজাহাজে এসেছে? দিবদাস কহিল, এসেছে মিস্টার পালিত। কোথায় সে? আগ্রহ বাড়ে মিস্টার পালিত প্রশ্ন করিল। তাকে আপনার আদেশ মতো আপনার বাড়িতে আত্মগোপন করে থাকবার জন্য রেখে এসেছি। এই বলিয়া দিবদাস ম্লান মুখ নত করিয়া বসিল। মিস্টার পালিতের কদর্য মুখে কদর্য হাসি ফুটিয়া উঠিল। সে কহিল, দেখো, পুরুষ মানুষের তরুণী মেয়ের মতো কথায় কথায় মান অভিমান শোভা পায় না। পুরুষ যদি পৌরুষ সারা হলো, তবে তার সঙ্গে আর একটা ক্লাবের প্রভেদ রইল কোথায়? এই বলিয়া সে মৃদু শব্দে হাসিয়া উঠিল এবং আপনার চেয়ারে উপবেশন করিয়া পুনশ্চ কহিল, এবার রিপোর্ট দাও। দেবদাস অফিস কক্ষে প্রবেশ করিয়া কক্ষের দ্বার বন্ধ করিয়া দিয়াছিল। সে একবার বন্ধ দ্বারের দিকে চাহিয়া নতকণ্ঠে কহিল, ঘটক জীবন দস্তিদারকে রেঙ্গুনে বন্দি করে আমাদের ভাড়া করা বাড়িতে আটক করেছে।
মিস্টার পালিত সোল্লাসে কহিল, তারপর স্বর্ণখনির প্ল্যানটা? দিবদাস মাথা নাড়িয়া কহিল, কিছুই পাওয়া যায়নি। দস্তিদারের সঙ্গে দুটো সুটকেস ছিল, একটার মধ্যে মৃত শৈলেশ্বরবাবুর কাপড় চোপড় আর অন্যটার ভিতর দস্তিদারের আবশ্যকীয় জিনিসপত্র ছিল, আর সাংকেতিক ভাষায় লেখা একটা কাগজ ছিল। মিস্টার পালিত দ্রুত কণ্ঠে কহিল, সেই কাগজখানা ঘটক পাঠিয়েছে আমাকে? হ্যাঁ, পাঠিয়েছে। এই বলিয়া দিবদাস তাহার পকেট হইতে অতি সন্তর্পণে একটি লেফাফা বাহির করিল এবং তাহার ভিতর হইতে পার্চমেন্ট কাগজ সাংকেতিক ভাষায় লিখিত একটি মানচিত্রাকারের কাগজ বাহির করিয়া মিস্টার পালিতের হাতে তুলিয়া দিল। মিস্টার পালিত বহুক্ষণ যাবৎ সাংকেতিক ভাষায় লেখা কাগজগুলির দিকে চাহিয়া রইল। পরে কহিল, দস্তিদারকে প্রশ্ন করা হয়েছিল? দিবদাস কহিল, বারবার হয়েছিল, কিন্তু হতভাগা একটাও কথা বলতে স্বীকৃত হয়নি। সে নাকি বলেছে যে সে মরে যাবে, তবু তার মৃত বন্ধুর নিকট বিশ্বাসঘাতক সাজতে পারবে না। কঠোর স্বরে মিস্টার পালিত কহিল, পারবে না? না, সে এখনো সর্বেশ্বর পালিতকে চেনে না। তাহলে আমি হতভাগাকে জীবন্ত পুড়িয়ে মারব, তার সারা অঙ্গের চামড়া ধীরে ধীরে খুলে ফেলব, দেখি সে কি করে মুখ বন্ধ করে থাকে। এই বলিয়া মিস্টার পালিত নিষ্ফল রোষে কিছু সময় নীরবে থাকিয়া পুনশ্চ কহিল, ঘটক তাকে কোনো পীড়ন করেছিল? না। দিবদাস কহিল, সে বললে যে কর্তার অনুমতি না পেলে কোনো রকম পীড়ন তাকে করতে পারবে না, যেহেতু পীড়ন করবার আদেশ সে আপনার নিকট হতে পায়নি। মিস্টার পালিত সাংকেতিক পত্রখানার দিকে দৃষ্টি নিবদ্ধ করিয়া কহিল, আমি অবিলম্বে টেলি আদেশ পাঠিয়ে দিচ্ছি, কিন্তু তাতেও যদি দস্তিদার মুখ না খোলে আমাকেই অগত্যা বর্মায় ছুটতে হবে। এই বলিয়া সে কিছু সময় সাংকেতিক লিপিখানা পাঠ করিবার ব্যর্থ চেষ্টা করিয়া পুনশ্চ কহিল, তুই জানো এখানে অর্থাৎ কলকাতায় সাংকেতিক লিপি অভিজ্ঞ কে আছে? দিবদাস কিছু সময় চিন্তা করিয়া কহিল, আমি মাত্র একজন লোকের কথাই শুনেছি, কিন্তু তাকে কি আপনি বিশ্বাস করতে পারবেন? মিস্টার পালিত সবিস্ময়ে কহিল, কার কথা বলছো তুমি? অতীতের দস্যু বর্তমানে সুসভ্য নাগরিক মোহনের কথা বলছো? দিবদাস সম্মতিসূচক ঘাড় নাড়িয়া কহিল, আগে হ্যাঁ, সংবাদপত্রে একবার পড়েছিলাম যে অতীতের দস্যু মোহনের মতো সাংকেতিক লিপি অভিজ্ঞ ব্যক্তি ভারতে আর দ্বিতীয় নেই। সর্বেশ্বর পালিত মাথা নাড়িয়া কহিল, না, আমি কিছুতেই হতভাগা মোহনকে বিশ্বাস করতে পারবো না। সত্য বলতে কি, আমার একমাত্র দুশ্চিন্তা এই মোহনকে নিয়েই, নইলে আমি আর কারুকেই কেয়ার করি না। না, আমি দস্যু মোহনের হাতে সোনার খনি অথবা পাহাড় কিছুতেই তুলে দিতে পারবো না। দেবদাস চিন্তিত মুখে কহিল, আর পারেন মিস্টার বেকার, কিন্তু বর্তমানে তিনি বিলাতে ছুটি উপভোগ করছেন। এই দুজন ছাড়া আর কারুকে আমি জানি না কর্তা। সর্বেশ্বর পালিত সাংকেতিক লিপিখানা সযত্নে ভাঁজ করিয়া লেফাফার ভিতর রাখিল এবং কক্ষ মধ্যস্থ লৌহ সিন্ধুক খুলিয়া তাহার ভিতর রক্ষা করিয়া পুনশ্চ চাবি বন্ধ করিয়া দিল। সে কহিল, আমি আর একজনকে জানি, কিন্তু সে বর্তমানে কোথায় আছে অনুসন্ধান করে দেখব। এই বলিয়া সে মুহূর্ত কয়েক নীরবে থাকিয়া পুনশ্চ কহিল, তারপর বিদুষী সুন্দরী তরুণী মীরাদেবীর সংবাদ কি বলো? দিবদাস কহিল, মীরাদেবী পিতার মৃত্যুতে অত্যন্ত ভেঙে পড়েছে কর্তা। জানতে পারলাম যে বৈজ্ঞানিক শৈলেশ্বর বোস তার সঞ্চিত শেষ কপোর্দকটি পর্যন্ত সঙ্গে নিয়ে বার্মায় গিয়েছিল এবং শেষ কপোর্দকটি পর্যন্ত ব্যয় করে ফিরে আসবার সময় বাঘের পেটে গিয়েছে। ফলে মেয়েটি আর তার মাসিক অর্থাভাব দেখা দিয়েছে। শয়তান তুল্য সর্বেশ্বর পালিতের মুখে বিভৎস হাসি ফুটিয়া উঠিল। সেই কিছু সময় এক দৃষ্টে দিবদাসের মুখের দিকে চাহিয়া থাকিয়া কহিল, শোনো দিবদাস, আমি এই তরুণী মীরা মেয়েটিকে চাই, অবিলম্বে চাই। আমি কিছুতেই মীরাকে স্বাধীনভাবে চলতে দিতে পারবো না। অপেক্ষা করো দিবদাস, মীরার সম্বন্ধে আদেশ আমি আগামীকাল দেব। এই বলিয়া সে ক্ষণকাল নীরবে চিন্তা করিয়া পুনশ্চ কহিল, বৈজ্ঞানিক শৈলেশ্বরের ইজারার মেয়াদ এখনো 3 মাস আছে। আগামী 3 মাস সময় আমাদের সর্বপ্রকার সতর্কতা অবলম্বন করতে হবে, বুঝেছ? দিবদাস নির্বোধ দৃষ্টিতে চাহিয়া কহিল,
আমি শুধু একটা কথা বুঝতে পারছি না কর্তা। প্রবলভাবে বাধা দিয়া মিস্টার পালিত কহিল, আবিষ্কার করেছে সোনার পাহাড় গর্ধব। আমি যদি বিশেষভাবে না জানতাম তাহলে এতখানি সতর্কতা অবলম্বনের কোনো প্রয়োজনই হতো না। বৈজ্ঞানিকের সমস্ত পত্র আমি গোপনে ডেলিভারি নেবার আয়োজন করেছিলাম। তুমি জানো, সে ব্রহ্ম সীমান্ত হতে একখানা পত্রে তার কন্যাকে লিখেছিল যে সে এবারে একজন অতি বড় ধনবান হতে চলেছে। সে হাজার হাজার মন সোনায় ভরা একটি পাহাড় তুল্য স্থান আবিষ্কার করেছে। সে এইবার মীরার বিবাহ এক রাজপুত্রের সঙ্গে দেবে, ইত্যাদি সুখস্বপ্নে চিত্রিত করা পত্রখানা আমি আটক করি দিবদাস। এরপর হতেই আমার দৃষ্টি বৈজ্ঞানিক ও তার ইজারার ওপর নষ্ট হয়। আমি ব্রহ্ম গভর্নমেন্টের সঙ্গে বন্দোবস্ত করে আমাদের ইজারা গ্রহণ করি। দিবদাসের গোলাকার চক্ষু দুটি ক্ষুদ্র হইয়া গেল। সে কিছু সময় হতবাক হইয়া থাকিয়া কহিল, হাজার হাজার মন সোনার তাল কর্তা? সর্বেশ্বর পালিত সহকারীর মুখের দিকে কিছু সময় চাহিয়া কহিল, হ্যাঁ, কিন্তু তোমার অতখানি আগ্রহের হেতুটি কি শুনতে পাই মাইতি? দেবদাস মাইতি ধীর কণ্ঠে কহিল, এবারে আমরা তাহলে ধনবান হতে চলেছি কর্তা। সর্বেশ্বর পালিত ক্রোধে প্রজ্বলিত হইয়া উঠিল। সে কহিল, শোনো দেবদাস, তোমার মতো একটি গর্ধবকে আমি যে সহকারী করে নিয়ে মাসে মাসে মুঠো মুঠো টাকা দিচ্ছি তাতেই তোমার সন্তুষ্ট থাকা উচিত। কিন্তু শোনো, আমি অবিবেচক হতে চাই না। যদি আমি বর্তমান ক্ষেত্রে সাফল্য লাভ করি, অর্থাৎ বৈজ্ঞানিক শৈলেশ্বর বোসের স্বর্ণভাণ্ডার আয়ত্তে আনতে পারি, তাহলে তোমাকে আমি 10,000 টাকা দেব। কেমন, খুশি হয়েছ তো? দেবদাস খুশি হইতে পারিল না। সে নত মুখে বসিয়া কহিল, হাজার হাজার মন সোনা কর্তা? সর্বেশ্বর পালিতের চক্ষু দুটি জ্বলিয়া উঠিল। সে কঠিন স্বরে কহিল, অনেকদিন সাপ কাউকে ছোবল মারিনি দেবদাস। অতি লোভে মৃত্যু আনে। তুমি যদি সতর্ক হয়ে না চলো তাহলে। মিস্টার পালিতকে কথা শেষ করিতে হইল না। দেবদাস সহসা কাঁপিতে কাঁপিতে সর্বেশ্বর পালিতের পায়ের উপর হাত রাখিয়া কহিল, রক্ষা করুন কর্তা, আমি সাপের কামড়ে মরতে পারবো না। আপনি যা দেবেন তাতেই আমি খুশি হব। ওঠো। এই বলিয়া মিস্টার পালিত শান্ত কণ্ঠে কহিল, শোনো, আমি বিশ্বস্ত ও অনুগত সহকারীদের কখনো অনিষ্ট করি না। আমি প্রতিজ্ঞা করেছি যেমন করেই হোক বৈজ্ঞানিকের স্বর্ণ পাহাড় আয়ত্তে আনব। সেই জন্য যদি বিভীষিকার রাজ্য সৃষ্টি করতে হয় আমি তাও করব। এর জন্য যদি আমাকে শত শত ব্যক্তিকে হত্যা করতে হয় হবে, তবু আমার ওই স্বর্ণ ভাণ্ডার চাই। দিবদাস ধীরে ধীরে উঠিয়া দাঁড়াইল। সে কহিল, আপনার পথে একমাত্র অন্তরায় জীবন দস্তিদার। হতভাগা যদি সব কথা বলে তবে আপনার পথে আর অন্য বাধা তো আমি দেখতে পাই না। মিস্টার পালিতের মুখভাব ভয়াবহ আকার ধারণ করিল। সে কহিল, জীবন দস্তিদার স্বীকার করুক আর না করুক সে মরবে। এই স্বর্ণ ভাণ্ডারের সংবাদ জানে এমন কোনো ব্যক্তি এই পৃথিবীতে বেঁচে থাকবে না। এই বলিয়া সে পুনরায় কক্ষের ভিতর পায়চারি করিয়া ফিরিতে লাগিল। দিবদাস সবার দৃষ্টিতে চাহিয়া দাঁড়াইয়া রহিল। কিছু সময় পরে মিস্টার পালিত দিবদাসের সম্মুখে দাঁড়াইয়া নত অথচ কঠিন স্বরে কহিল, আমার এই অফিস শুধু পুলিশের চোখে ধুলো দেওয়ার জন্য। আমার ব্রহ্ম সীমান্তে ইজারা নেওয়া তাও ওই একই হেতুর জন্য। এখন আমার সম্মুখে দুটো বড় কাজ অসমাপ্ত রয়েছে দিবদাস। প্রথমটি হচ্ছে বৈজ্ঞানিক বোসের তরুণী কন্যা মীরাকে চুরি করে কিংবা ভুলিয়ে এনে বন্দিনী করে রাখা, আর দ্বিতীয় হচ্ছে জীবন দস্তিদারকে পীড়ন করে গুপ্ত খবর সংগ্রহ করা ও পরে তাকে সাপের কবলে ছেড়ে দেওয়া। দিবদাস শুনিতেছিল, কহিল, আর ওই সাংকেতিক পত্রখানার পাঠোদ্ধার করা কর্তা? মিস্টার পালিত গম্ভীর কণ্ঠে কহিল, হ্যাঁ, ওখানার পাঠোদ্ধার করাতে হবে, কিন্তু বর্তমানে আমি অন্য কোনো চোখকে এই মহামূল্য দলিলের ওপর নষ্ট হতে দিতে পারবো না। এই বলিয়া সে ক্ষণকাল গম্ভীর মুখে দাঁড়াইয়া থাকিয়া পুনশ্চ কহিল, শোনো দিবদাস, তুমি আমার সঙ্গে আজ সন্ধ্যার পর ঠিক 7:30টার সময় দেখা করবে। তুমি যদি অবিলম্বে 500 টাকা উপার্জন করতে চাও তবে, অথবা বিলম্ব করবে না। এই বলিয়া পালিত দ্রুত পদে অফিস কক্ষ হইতে বাহির হইয়া গেল। দিবদাস কিছু সময় গম্ভীর মুখে দাঁড়াইয়া রহিল। তাহার চক্ষু দুটি হিংস্র ক্ষুধার্ত জন্তুর মতো সহসা জ্বলিয়া উঠিল। তাহার নির্বোধ আভাস ভরা মুখে রহস্যময় হাসি ফুটিয়া উঠিল। অল্প সময় পরে সে ধীরে ধীরে কক্ষ হইতে বাহিরে আসিয়া একজন বেহারাকে জিজ্ঞাসা করিল, বড় সাপ কোথায়?
বড়া সব চলা গিয়া দিবুবাবু, বেহারা জানাইল। দিবদাস ধীরে ধীরে অফিসের ক্যাম্প ডিপার্টমেন্টে গমন করিল এবং একটি চেকের টাকা লইয়া বাহির হইয়া গেল। কালের মতো ধন্বন্তরী মহৌষধি আর কিছুই নাই। কালে মানে সুতীব্র দুঃসহ শোকও যে বিস্ময়কর ভাবে ভুলিয়ে যায়, তাহা ভাবিলে এই পৃথিবীতে এমন কোনো কিছু বেদনাদায়ক বস্তু নাই যাহা সময়ের জাদু স্পর্শে ভুলিয়া যাইতে না পারে। বিদুষী তরুণী মীরা বসুর একমাত্র পিতা ব্যতীত এই পৃথিবীতে দ্বিতীয় কোনো আত্মীয় ছিল না। তরুণী মেয়ে মীরা যখন স্নেহময় পিতার মৃত্যু সংবাদ শ্রবণ করিয়াছিল, তখন সে বুক ফাটা আর্ত ক্রন্দনে ভাঙিয়া পড়িয়াছিল। মনে হইয়াছিল সে শোক তাহার সমগ্র জীবনে কখনো সে ভুলিয়া যাইতে পারিবে না। কিন্তু সময়ের মোহিনীর স্পর্শে ধীরে ধীরে তরুণী মেয়ের শোকের তীব্রতা হ্রাস পাইতে পাইতে সহনীয় হইয়া উঠিল। তরুণী মীরা এক দূরসম্পর্কীয়া মাসির তত্ত্বাবধানে বাস করিত। কলিকাতায় 2টি বাড়ি ভাড়ার আয়ে তাহার ও মাসির ব্যয় স্বচ্ছন্দে নির্বাহ হইয়া যাইত। সুবিখ্যাত বৈজ্ঞানিক পিতা কন্যাকে ধনবতী ও রাজবধূ করিবার স্বপ্ন দেখিতেছিলেন, কিন্তু তাহার স্বপ্ন সফল হইবার পূর্বেই জীবনদীপ নির্বাপিত হওয়ায় কন্যার জন্য কলিকাতায় 2খানি ভাড়া বাড়ি ব্যতীত আর কিছুই রাখিয়া যাইতে পারেন নাই। কলিকাতা হইতে মাত্র 10 মাইল দূরে ধীরাপুরে পুরাকালের এক বিরাট অট্টালিকায় মীরা মাসির সহিত বাস করিত। সেদিন অপরাহ্নে তরুণী মেয়ে তাহার মাসির সহিত কথা বলিতেছিল। অপরূপা মেয়ে সুন্দরী মীরাকে সাতিশয় গম্ভীর দেখাইতেছিল। মীরা বলিতেছিল, আজ 3টি সপ্তাহ পূর্ণ হয়ে গেল মাসি, কই জীবন কাকা তো আজও এলেন না। মাসি সান্ত্বনা দেবার অভিপ্রায় কহিল, কি জানি মা, কেন আসছেন না। বর্মা মুলুক থেকে এখানে আসতে হয়তো অনেকদিন লাগে, নইলে তিনি কি কখনো দেরি করতে পারেন? মীরা কহিল, রেঙ্গুন থেকে কলকাতায় পৌঁছতে মাত্র 3 দিন সময় লাগে মাসি। আমার ভয় হয় জীবন কাকাও না কোনো বিপদে পড়ে থাকেন। মাসি কিছু সময় নীরব থাকিয়া কহিল, না হয় তোর মোহন দাদাকে একখানা পত্র লিখে একটু খোঁজ খবর নিতে অনুরোধ কর না মা। আমাদের এই নিদারুণ বিপদে তিনি ছাড়া তো আর কেউ নেই মীরা। তিনি তো তোর অনুরোধ শুনবেন না মা। তরুণী মেয়ের মুখে গভীর শ্রদ্ধা ভাব ফুটিয়া উঠিল। সে কহিল, তিনি দেবতার চেয়েও মহৎ মাসি। সেবারে যোগ উপলক্ষে গঙ্গা স্নান করতে গিয়ে যে বিপদে পড়ি, তিনি সে সময়ে আমাদের যদি না রক্ষা করিতেন তাহলে যে কি হতো ভাবতেও আর ভরসা হয় না মাসি। তিনি যেন এ পৃথিবীর মানুষ নন। এই বলিয়া সে কিছু সময় নীরব থাকিয়া পুনশ্চ কহিল, আমি স্থির করেছি মাসি, দাদাকে পত্র না লিখে তোমাকে সঙ্গে নিয়ে আমি তার সঙ্গে দেখা করব। তাকে আমার সকল বিপদের কথা বুঝিয়ে বলবো, তার কাছ থেকে উপদেশ চাইব। তিনি যে পথে চলতে বলবেন আমরা ঠিক সেই পথেই চলব। মাসি আগ্রহ ভরে কহিল, বেশ তাই চল মা। কবে যাবে মীরা? তরুণী মীরা চিন্তিত মুখে কহিল, দেরি করে আর লাভ কি মাসি, চলো আমরা আগামীকাল প্রাতের ট্রেনেই চলে যাই। দাদা এখন কলকাতাতেই আছেন। মাসি প্রফুল্ল মুখে কহিল, আর তার দেবী স্ত্রী তিনিও তো কলকাতায় আছেন মীরা। মীরা কহিল, সেদিন কি একটা কাগজে পড়েছিলাম যে রমা দিদি স্বপনধনকে নিয়ে তার পুরীর বাড়িতে হাওয়া খেতে গেছেন, কিন্তু দাদা কলকাতাতেই আছেন। সংবাদপত্র পাঠ করলাম যে কয়েকটি জরুরি কাজ অসমাপ্ত রয়েছে বলেই তিনি কলকাতায় রয়ে গেছেন মাসি। সেই ভালো মাসি, চলো আমরা কালই দাদার কাছে যাই। সহসা মাসির দৃষ্টি বাতায়ন পথে বাড়ির সম্মুখস্থ উদ্যান অতিক্রম করিয়া পথের উপর পতিত হইল। সে গম্ভীর মুখে কহিল, ওই যে সেই হতভাগাটা আবার এসে দাঁড়িয়েছে মীরা। হতভাগা লোকটাকে নিয়ে আমি কি করি বল দেখি মা। তরুণী মীরা ধীরে ধীরে মাসির পার্শ্বে গিয়া দাঁড়াইল এবং তাহার দৃষ্টি অনুসরণ করিয়া রাস্তার উপর দণ্ডায়মান একটি লোকের উপর নিবদ্ধ হইল। সে কহিল, এ তোমার অন্যায় মাসি। সাধারণ রাজপথে কে কোথায় দাঁড়িয়ে কোন দিকে চেয়ে থাকবে তা নিয়ে মাথা ঘামানোর কি আছে বুঝতে পারি না আমি। মাসি লোকটার দিকে চাহিয়াছিল। সে কহিল, বেশ তো থাক না, কিন্তু জিজ্ঞাসা করি সর্বক্ষণ এই বাড়ির দিকে চেয়ে থাকার অর্থটা কি? তরুণী মীরা কহিল, হয়তো এমন বিশাল অট্টালিকা লোকটা কখনো দেখেনি। এই বলিয়া সহসা সে দেখিল পূর্বদৃষ্ট লোকটার নিকট একটি মোটর আসিয়া দাঁড়াইল
এবং মোটর হইতে ৬-৭ জন লোক বাহিরে আসিয়া লোকটিকে ঘিরিয়া দাঁড়াইল এবং সকলে কথা বলিতে লাগিল। মাসি সবাই কহিল, কি ব্যাপার বল দেখি মীরা। তরুণী মীরা বিস্মিত হইলেও সে ভয় পায় নাই। কহিল, তুমি এমন উতলা হয় না মাসি, দিনের বেলায় ভয় কিসে শুনি। এই বলিয়া সে উঠিয়া দাঁড়াইল এবং পুনশ্চ কহিল, অপেক্ষা করো, আমি মিসিরকে খোঁজ নিতে বলছি। বলিতে বলিতে সে দ্রুত পদে কক্ষের বাহির হইয়া গেল। তরুণী মেয়ে পুরাতন ভৃত্য মিসিরকে লোকগুলি সম্বন্ধে অনুসন্ধান করিবার জন্য আদেশ দিয়া ফিরিয়া আসিল। সে কহিল, নিশ্চয়ই লোকগুলি কোনো কাজে এখানে এসেছে, তুমি অত্যন্ত ভীতু মাসি। মাসি ধীর স্বরে কহিল, ভয় আমার জন্য নয় মীরা, তুই যে আমার সমস্ত মেয়ে মা, তোর মতো আগুনকে নিয়েই না আমার যত ভাবনা। দয়াময় মদনমোহন এমন সর্বনাশ আমাদের হতে দিলেন কেন মা? তোর বিবাহ যতদিন না হচ্ছে ততদিন আমার এই ভয় যাবে না মীরা। তরুণী মীরা দৃঢ় স্বরে কহিল, বিবাহ আমি করব না। কেন, মেয়ে ছেলে বিবাহ করা ছাড়া আর পথ নেই মাসি? আজকাল কত মেয়ে যে আর বিবাহ করছে না তা কি তুমি জানো না মাসি? মাসির মুখ গম্ভীর হইয়া উঠিল। সে কহিল, জানি মা, জানি। আমি আরো জানি যেসব মেয়েদের অদৃষ্টে সুখ শান্তি ভগবান লেখেননি, শুধু সেই সব হতভাগীরাই বিবাহিত জীবনে বঞ্চিত হচ্ছে। স্বামীর ঘর ছাড়া যুবতী মেয়ে ছেলের আর কোনো নিরাপদ আশ্রয় নেই মীরা। স্বামী ছাড়া মেয়েদের শান্ত ও পবিত্র জীবনযাপন করবার আর কোনো পথই বিধাতা রাখেননি মা। তরুণী মীরা ম্লান হাস্য মুখে বলিল, আমি তর্ক করতে চাই না মাসি, কারণ তোমার মন ও দৃষ্টিভঙ্গি এমন এক বিশ্বাসে পূর্ণ যে আমার সকল যুক্তি ও প্রমাণ তুচ্ছ হয়ে যাবে। এই যে মিসির ফিরে এসেছে। এই বলিয়া মীরা দ্বারের নিকট গিয়া কহিল, ওরা কারা মিসির? মিসির সম্ভ্রমপূর্ণ কণ্ঠে কহিল, ওরা আমাদের হাটে জিনিসপত্র কিনতে এসেছে মা, কিন্তু হাটের পথ ভুলে এখানে এসে মোটর দাঁড় করিয়েছিল। আমি তাদের পথ দেখিয়ে দিয়ে এসেছি। এমন সময় লোকগুলিকে লইয়া মোটর চলিয়া গেল দেখিয়া মাসি খুশি হইয়া কহিল, যাক, বাঁচা গেল বাবা। তুমি একটু সাবধানে বাড়ি পাহারা দাও মিসির, এত বড় পুরীতে তুমি ছাড়া আর দ্বিতীয় লোক নাই। মিসির গম্ভীর স্বরে কহিল, আমাকে খুন না করে কারো সাধ্য নেই মা, আমার দিদিমণি কোনো অনিষ্ট করে। মিসির প্রাণ দেবে তো দিদিমণির গায়ে এতটুকু আঁচও লাগতে দেবে না। এই বলিয়া মিসির চলিয়া গেল। তরুণী মীরা কহিল, তুমি কলকাতা যাবার আয়োজন ঠিক করে রাখো মাসি, আমরা কাল প্রাতেই যাত্রা করব। মাসি কহিল, তাই চল মা, দিন কতক না হয় কলকাতায় থেকে আসি, এত বড় বাড়িতে সকল সময়ই আমার ভয় ভয় করে। তরুণী মীরা কহিল, আমার কিন্তু ভয় এতটুকুও করে না মাসি। মাসি একবার মীরার কমনীয় মুখখানের দিকে চাহিয়া দেখিল, পরে কক্ষ হইতে বাহির হইয়া সংসারের কাজে ব্যস্ত হইয়া পড়িল। সন্ধ্যার অব্যবহিত পরেই রাত্রির আহার শেষ করিয়া তরুণী মীরা ও তাহার মাসি পাশাপাশি দুইটা শয়নকক্ষে প্রবেশ করিয়া দ্বার অর্গল বন্ধ করিয়া দিল। ধীরে ধীরে রাত্রি বৃদ্ধি পাইতে লাগিল। রাত্রি 10টার সময় সমগ্র ধীরা গ্রাম নিদ্রার স্রোতে ঢলিয়া পড়িল। একবার চৌকিদারের রোদের চিৎকার ব্যতীত জনমানবের কোনো শব্দ কোনো দিক হইতেই পাওয়া যাইতেছিল না। রাত্রি 1টার সময় পূর্বদৃষ্ট মোটরখানি অতি ধীরে ধীরে আসিয়া তরুণী মীরাদের বাড়ির ফটকের নিকট দণ্ডায়মান হইল। মোটর হইতে নিঃশব্দে 8 জন ভীমকায় মুখোশধারী ব্যক্তি অবতরণ করিল। তাহাদের নিকট হইতে একজন কহিল, দারোয়ানটাকে আগে শেষ করে আসি, নইলে সে চিৎকার করে সারা গ্রামখানাকে জাগিয়ে তুলবে। দ্বিতীয় ব্যক্তি কহিল, তুমি দারোয়ানের ঘর জানো তো দিববাবু? দিবদাস কহিল, হ্যাঁ চিনি, তোমরা অপেক্ষা করো। এই বলিয়া সে দ্রুত পদে নাতি উচ্চ ফটকের দেওয়াল অতিক্রম করিয়া উঠানে লাফাইয়া পড়িল ও পরে ধীর পদে মিসিরের শুইবার ঘরে গিয়া দেখিল মিসিরের কক্ষের দ্বার মুক্ত রহিয়াছে। মিসির দ্বারের দিকে পিছন করিয়া প্রদীপের সম্মুখে বসিয়া একখানি তুলসীদাসী রামায়ণ সুর করিয়া পাঠ করিতেছিল। শয়তান আততায়ী দিবদাস মুহূর্ত কয়েক স্থিরভাবে দাঁড়াইয়া রহিল। পরক্ষণে মিসির 2 হাত বুকে চাপিয়া মেঝের উপর লুটাইয়া পড়িল। তার মুখ হইতে কোনো শব্দ বাহির হইতে পারিল না, সে গতায়ু হইয়া পড়িয়া গেল। দিবদাস দ্রুত পদে সহচরগণের নিকট ফিরিয়া গিয়া কহিল, এসো, কাজ সাবার হয়ে গিয়েছে, এইবার আসল কাজ সারি চলো ভাই সব। একজন প্রশ্ন করিল, মিসিরের কি হয়েছে? সর্পাঘাতে শয়তান প্রাণ দিয়েছে। এই বলিয়া দিবদাস
দলীয় লোকগুলির দিকে যাইয়া পুনশ্চ কহিল, এসো ভাইসব। এই বলিয়া সে দ্রুত নিঃশব্দ পদে ফটকের নিকট গিয়া ফটক খুলিয়া ফেলিল ও উদ্যানের ভিতর দিয়া নিঃশব্দ পদে অগ্রসর হইতে লাগিল। ডাকাত দলটি বাড়ির চত্বরে উপস্থিত হইয়া কয়েক মুহূর্ত আঙিনার উপর দাঁড়াইয়া রহিল। পরে দুইজন জলের পাইপ বইয়া দ্বিতলে উঠিয়া গেল এবং ভিতর হইতে দ্বার মুক্ত করিয়া দিলে সকলে দুর্দার শব্দে দ্বিতলে উঠিয়া গেল। তরুণী মেয়ে মীরা নিদ্রাভঙ্গ হইয়াছিল। সে কি ঘটিতেছে কিছু বুঝিতে পারিবার পূর্বেই তাহার কক্ষের দ্বার ঘর ঘর শব্দে ভাঙিয়া পড়িল এবং কেহ একটা ক্লোরোফর্ম দেওয়া রুমাল তাহার নাকের উপর চাপিয়ে ধরিল। পরমুহূর্তে হতভাগিনী জ্ঞান হারাইয়া লুটাইয়া পড়িল। বৃদ্ধা মীরার মাসির নিদ্রাভঙ্গ হইলে সে দ্রুত বেগে দ্বার খুলিয়া বাহিরে আসিতেই একজন ডাকাত তাহার সম্মুখে দাঁড়াইয়া কহিল, মুখ বুঝে ঘরের ভিতর যা বুড়ি, একটু চেঁচাবি তো তোর বুকে এই ভোজালি বসিয়ে দেব। মাসি একবার বক্তার মুখের দিকে ও তাহার ঝকঝকে ভোজালির দিকে চাহিয়া কক্ষের ভিতর ফিরিয়া গেল ও একটা আর্তনাদ করিয়া জ্ঞান হারাইয়া লুটাইয়া পড়িল। ইহার 10 মিনিট পরে ডাকাত দলের মোটরটি উল্কা বেগে কলিকাতা অভিমুখে ধাবিত হইতে লাগিল। মোটর কিছু দূর পথ অতিক্রম করিয়া এক স্থানে দাঁড়াইয়া পড়িল ও নিঃশব্দে 6 জন ডাকাত আরোহী অবতরণ করিলে পর মোটর পুনশ্চ উল্কা বেগে ধাবিত হইতে লাগিল। সেদিন প্রভাতে অতীতের দস্যু বর্তমানের সুসভ্য নাগরিক মোহন সংবাদপত্র পাঠ করিতেছিল। সুযোধন অনতি দূরে বসিয়া অপর একখানি সংবাদপত্র পাঠ করিতেছিল। একসময় মোহন কহিল, ভারত ব্রহ্ম মাইনিং কর্পোরেশন, বেশ নাম না সু? শুনলেই মনে হবে এক বিরাট ম্যানশনের 6টি তলায় এই কর্পোরেশনের সহস্রাধিক কেরানি দিবারাত্র কাজ করছে। 1 ডজন লিফটস, অসংখ্য ভিজিটার্সদের উপরে নিচে উঠাতে নামাতে গলদঘর্ম হচ্ছে। ম্যানেজিং ডিরেক্টর বোর্ড রুমে জরুরি অধিবেশনে সভাপতিত্ব করছেন। ক্যাশ ঘরে থলে বোঝাই টাকা ঝনঝন শব্দে কানে তালা লাগাচ্ছে। কেমন, তাই না সু? সুযোধন বিস্মিত দৃষ্টিতে চাহিয়া কহিল, আমি তো কিছুই বুঝতে পারলাম না দাদা। পারলে না না? এই বলিয়া মোহন তাহার হস্তধৃত সংবাদপত্রখানি নামাইয়া রাখিল। সে পুনশ্চ কহিল, তবে বোঝবার মতো করেই বলি, ভারত ব্রহ্ম মাইনিং কর্পোরেশন একটা বাড়ির দ্বিতলটি ভাড়া নিয়ে হেড অফিস খুলেছে। মাত্র 3টি কেরানি কাজ করেন। তাদের সত্যিকার কাজ কিছু নেই। ডাইরেক্টরি দেখে দেশ বিদেশের যত সব বিশিষ্ট ফার্ম আর ব্যক্তি আছেন তার নকল তুলে নির্দিষ্ট ঘন্টা কয়টি অতিবাহিত করেন। অফিসের ম্যানেজিং ডিরেক্টর স্বর্ণখনির লোভে ব্রহ্ম সীমান্তে পাহাড় ও জঙ্গল ঘেরা 5 মাইল স্থান ইজারা নিয়ে গাছ ও পাহাড় গণবার কাজে কয়েকজন লোককে একজন ম্যানেজারের অধীনে পাঠিয়েছে। মাইনিং কর্পোরেশনের কোনো মাইন নেই, কোনো স্থান থেকে একটিও পয়সাও আসে না, অথচ মাসে মাসে ম্যানেজিং ডিরেক্টর মোটা টাকা ব্যয় করে চলেছেন। এমন যে কোম্পানি, তার সম্বন্ধে চিন্তার কোনো হেতু কি নেই সু? সুযোধন কহিল, আপনি সর্বেশ্বর পালিতের কথা ভাবছেন দাদা। মোহন মুহূর্ত কয়েক নীরবে থাকিয়া কহিল, গত রাত্রে কলকাতা থেকে মাত্র 10 মাইল দূরে বর্তমানে নিঃস্বপ্রায় একটা বাড়িতে ডাকাতি হয়ে গেছে সু। ডাকাতরা ভুলেও একটি পয়সা বা এতটুকু সোনা অপহরণ করেনি। তারা সেই পরিবারের একটি ষোড়শী তরুণী মেয়েকে শুধু চুরি করে নিয়ে গেছে সু। সুযোধন বিস্মিত কণ্ঠে কহিল, গত রাত্রে দাদা? কিন্তু কই সংবাদপত্রে তো কোনো সংবাদ ছাপা হয়নি। মোহন কহিল, যেহেতু গত রাত্রি রাত 12টার সময় এই ব্যাপার সংঘটিত হয়েছে, সেহেতু সংবাদপত্রে ছাপার সুযোগ ঘটে ওঠেনি সু। সুযোধন বিমূঢ় দৃষ্টিতে চাহিয়া কহিল, আপনি কি সে সময়ে উপস্থিত ছিলেন দাদা? মোহন কহিল, অবশ্য যে সময় ডাকাতরা আক্রমণ চালাচ্ছিল সে সময় আমি সেখানে ছিলাম না সু। যদি থাকতাম তাহলে অন্য ঘটনা ঘটছে শুনতে পেতে। আমার অনিবার্য হেতুর জন্য সেখানে পৌঁছতে 10 মিনিট দেরি হয়ে গিয়েছিল ভাই। তাহলেও আমি ডাকাত দলের মোটরখানার পিছু নিয়েছিলাম। অবশ্য যদিও আমি মেয়েটিকে উদ্ধার করতে পারিনি, তাহলেও জানতে পেরেছি কারা এবং কার আদেশে এই জঘন্য কার্য অনুষ্ঠিত হয়েছে। সুযোধন ধীর স্বরে কহিল, সর্বেশ্বর পালিত দাদা? মোহন গম্ভীর কণ্ঠে কহিল, হ্যাঁ সু, শয়তানের শয়তান সর্বেশ্বর পালিতই এই পবিত্র ফুলটিকে চিরতরে শুকিয়ে মারবার ষড়যন্ত্র করছে। কিন্তু কি জন্য যে তার এই সব কর্মতৎপরতা আমি এখন পর্যন্ত তা ধারণা করতে পারছি না সু। সুযোধন মুহূর্ত কয়েক নীরব মুখে চিন্তা করিয়া কহিল,
আপনি এই মীরা দেবীকেই একবার গঙ্গার ঘাটে গুন্ডাদের হাত থেকে রক্ষা করেছিলেন না? মোহন কইল, হ্যাঁ সু, আমি সেই দিন হতেই এই মেয়েটিকে বোনের মতো ভালোবেসে ফেলেছি। আমাদের বাঙালি হিন্দু সংসারে অসংখ্য গন্ধ ভরা পবিত্র ফুলের মধ্যে এই অপূর্ব চরিত্রের মেয়েটিও একটি। এবং আমার দুঃখ হচ্ছে যে মীরাকে আমি রক্ষা করতে পারিনি। সুযোধন কহিল, মীরা দেবীর বিখ্যাত বৈজ্ঞানিক পিতাকে বাঘে হত্যা করেছে মাত্র সেদিন। আমার মনে হয় মীরা দেবীকে অপহরণ করে নিয়ে যাওয়ার মূলেও বৈজ্ঞানিকের ব্রহ্ম ইজারার কোনো সম্পর্ক আছে। এই বলিয়া সে মুহূর্ত মাত্র মোহনের মুখের দিকে চাহিয়া থাকিয়া পুনশ্চ কহিল, আপনি যদি আদেশ দেন তবে আমি মীরা দেবীর সম্বন্ধে অনুসন্ধান করে দেখতে পারি দাদা। মোহন গম্ভীর মুখে কহিল, আমি অনুসন্ধানের দায়িত্ব গ্রহণ করেছি সু। মীরার দূরসম্পর্কীয়া আত্মীয়া কলকাতায় আমার এক পরিচিতের গৃহে বাস করিবার জন্য বন্দোবস্ত করে তাকে আনবার জন্য লোক পাঠিয়েছে। এই বলিয়া সে কিছু সময় কক্ষের ভিতর পাইচারি করিয়া ফিরিতে লাগিল। অবশেষে সুযোধনের সম্মুখে দাঁড়াইয়া কহিল, আর কিছু না হোক অবিলম্বে মীরাকে শয়তানের কবল থেকে উদ্ধার করতে হবে সু। শোনো, পুনশ্চ সাপ দেখা গিয়েছে। মীরার পুরাতন ভৃত্য যখন দস্যু দলকে বাধা দিচ্ছিল তখন সে সর্পাঘাতে প্রাণ হারিয়েছে। আমাদের অতিশয় সতর্ক হয়ে এই সংঘবদ্ধ দলটির সঙ্গে যুদ্ধ করতে হবে সু। সুযোধন সবিস্ময়ে কহিল, গত 1 বছরের ভিতর কলকাতায় অন্তত পক্ষে 1 ডজন লোকে সর্পাঘাতে প্রাণ হারিয়েছে। স্বল্প বিভীষিকা মাত্র 6 মাস পূর্বে এরূপ ভয়াবহ রূপে জনসাধারণের ভিতর দেখা দিয়েছিল। সে অনেকেই সাপের ভয়ে কলকাতা ত্যাগ করে চলে গিয়েছিলেন। পুলিশ বিভাগ বহু অনুসন্ধান করেও না সাপের না কিছুর দেখা পেয়েছিলেন। আপনি কি সত্য সত্যি ভাবেন দাদা যে কলকাতার মতো শহরে সাপ এতগুলি লোককে হত্যা করে অদৃশ্য থাকতে সম্ভব হয়েছে? মোহন মৃদু হাস্যমুখে কহিল, তাই তো ঘটনা সু। সুযোধন কহিল, আমার প্রশ্ন, তা কি সম্ভবপর দাদা? কারণ পল্লীগ্রামে দেখেছি কোনো গৃহে কারুকে সর্পাঘাত করলে ওঝারা এসে সেই বাড়ির ভিতর খুঁড়ে সাপ বের করেছে, কিন্তু কলকাতার মতো শহরে এতগুলি ব্যক্তিকে হত্যা করেও সাপের দর্শন পাওয়া যায়নি। সন্দেহজনক ব্যাপার নয় কি দাদা? মোহন রহস্যময় হাস্যমুখে কহিল, আরো কয়েকটি দিন অপেক্ষা করো সু। আমি তোমাকে কথা দিচ্ছি এই অত্যাচারী সাপকে আমি গ্রেপ্তার করে আদালতে হাজির করব। সুযোধন বিমূঢ় দৃষ্টিতে চাহিয়া শুনিতেছিল। সে কোনো প্রশ্ন করিবার পূর্বেই বিলাস দ্বার মধ্যস্থলে উদয় হইয়া কহিল, একজন বাবু দেখা করতে এসেছেন কর্তা, বলছেন তার 1 মিনিট অপেক্ষা করবার সময় নেই। মোহন ভ্রুকুঞ্চিত দৃষ্টিতে চাহিয়া কহিল, সু, তুমি ভদ্রলোকের সঙ্গে দেখা করো, তিনি কি চান জেনে এসো। সুযোধন উঠিয়া পড়িল ও বিলাসের দিকে চাহিয়া কহিল, ভদ্রলোকের নিচের ড্রয়িং রুমে নিয়ে যা, আমি এখনই আসছি। বিলাস অদৃশ্য হইয়া গেল। সুযোধন অন্য দ্বার দিয়া বাহির হইয়া পড়িল। সুযোধন রমাপ্রাসাদের নিম্নতলে সাধারণ ড্রয়িং রুমে প্রবেশ করবার সঙ্গে সঙ্গে আগন্তুক বহির্দ্বার দিয়া প্রবেশ করিল। সুযোধন ভদ্রলোকের দিকে চাহিয়া বিস্মিত হইয়া পড়িল। দেখিল আগন্তুকের মুখে বহুদিনের দাড়ি ও গোপ জমিয়া মুখের 3 ভাগ অদৃশ্য করিয়া ফেলিয়াছে। তাহার মুখ দেখিয়া মনে হয় সে যেন আতঙ্কিত অবস্থাতে রহিয়াছে। আগন্তুক সন্দিগ্ধ দৃষ্টিতে সুযোধনের দিকে চাহিতে চাহিতে ভিতরে প্রবেশ করিতেছিল। তাহার দিকে চাহিয়া সুযোধন স্নিগ্ধ কণ্ঠে বলিল, বসুন। এই বলিয়া সে পাখার সুইচ টিপিয়া পাখা চালাইয়া দিল। আগন্তুক উপবেশন না করিয়া সুযোধনের দিকে চাহিয়া কহিলেন, আপনি জগৎ বিখ্যাত মোহন গুপ্ত? সুযোধন প্রবলভাবে মাথা নাড়িয়া কহিল, না, আমি তার অনুগত লোক, আমি তার প্রাইভেট সেক্রেটারি। আগন্তুকের মুখে হতাশার আভাস ফুটিয়া উঠিল। তিনি শ্রান্ত দেহে একখানি চেয়ারের উপর বসিয়া অর্ধসাহিত্য স্বরে কহিলেন, প্রাইভেট সেক্রেটারি? এই বলিয়া তিনি বিস্ফারিত দৃষ্টিতে সুযোধনের দিকে চাহিয়া কহিলেন, আমি মিস্টার মোহন গুপ্তের সঙ্গে দেখা করতে চাই, তার সেক্রেটারির সঙ্গে আমার কোনো কাজ নেই। সুযোধন কিছুমাত্র আহত না হইয়া শান্ত কণ্ঠে কহিল, মিস্টার গুপ্ত ব্যস্ত আছেন, আপনি যদি দয়া করে আপনার পরিচয় এবং কি প্রয়োজন আমাকে জানান তবে আমি তাকে জানাতে পারি। আগন্তুক দৃঢ় স্বরে কহিলেন, না, অবশ্য আমার পরিচয় জানাতে কোনো বাধা নেই,
আর জানালেও আপনি চিনতে পারবেন না। আমার নাম জীবন দস্তিদার। আপনি মিস্টার মোহন গুপ্তকে বলুন আমাকে মাত্র 5টি মিনিট সময় দেওয়ার জন্য, তাহলেই চলবে। সুযোধন মুহূর্ত কয়েক দ্বিধাগ্রস্ত থাকিয়া কহিলেন, কিন্তু আপনার প্রয়োজন? বাধা দিয়া বিরক্ত স্বরে জীবন দস্তিদার কহিল, না, আপনাকে আমি একটি বর্ণও বলবো না। এই বলিয়া আগন্তুক সহসা তাহার পরিহিত প্যান্টুলনের দক্ষিণ পদের অগ্রভাগ সামান্য উপরে তুলিয়া পা হইতে মোজা খুলিয়া ফেলিলেন এবং সুযোধনের দিকে পায়ের নিম্নভাগ তুলিয়া ধরিয়া কহিলেন, দেখুন, কিছু বুঝতে পারলেন? সুযোধন এক দৃষ্টে তাকিয়েছিল। সহসা সে শিহরিয়া উঠিয়া চেয়ার ত্যাগ করিয়া দাঁড়াইল এবং দ্রুত কণ্ঠে কহিল, এইবার আপনাকে চিনেছি মিস্টার দস্তিদার, এবং আপনার পদতলে দগ্ধ হওয়ার ইতিহাসও অনুমান করেছি। আপনি 2 মিনিট অপেক্ষা করুন, আমি অবিলম্বে দাদাকে সংবাদ দিচ্ছি। সুযোধন বাহির হইয়া যাইবার পূর্বে জীবন দস্তিদার কহিলেন, শয়তানেরা আমার পায়ের তলা দগ্ধ করেও যে সংবাদ বার করতে পারেনি, সেই সংবাদ আমি কি যেখানে সেখানে প্রকাশ করতে পারি বন্ধু? না, পারেন না। আর সেজন্য আমি দুঃখিত নই মিস্টার দস্তিদার, আপনি বসুন, আমি অবিলম্বে। কথা শেষ হইবার পূর্বেই সুযোধন দ্রুত পদে বাহির হইয়া গেল। জীবন দস্তিদার ব্যাঘ্রের দ্বারা নিহত বৈজ্ঞানিক শৈলেশ্বর বসুর অভিন্ন হৃদয় বন্ধু নীরবে বসিয়া অপেক্ষা করিতে লাগলেন। তখনও 5 মিনিট সময় অতিবাহিত হয় নাই। মোহন অন্দরমহল দিকের দ্বার দিয়া প্রবেশ করিল। মোহনের অতি সুন্দর বীরত্বব্যঞ্জক মূর্তি দেখিয়া জীবন দস্তিদার সসম্ভ্রমে উঠিয়া দাঁড়াইলেন। মোহন অভিবাদন বিনিময় করিয়া কহিল, বসুন মিস্টার দস্তিদার। আমার সেক্রেটারি আপনার পরিচয় আমাকে জানিয়েছেন। তিনি আরও বলেছেন যে আপনার অতিশয় গোপনীয় এক বার্তা আছে। আপনি স্বচ্ছন্দে বলতে পারেন মিস্টার দস্তিদার, আপনি কি বর্তমানে ব্রহ্ম সীমান্ত হতে আসছেন? জীবনবাবু কহিলেন, না, আমি রেঙ্গুনের এক শয়তানের বন্দি কক্ষ ভেঙে অতি কষ্টে কলকাতায় পালিয়ে এসেছি মিস্টার গুপ্ত। মোহন ধীর স্বরে কহিল, বুঝেছি, এইবার আপনার কাহিনী বর্ণনা করুন মিস্টার দস্তিদার। জীবনবাবু সহসা অপ্রত্যাশিত কণ্ঠে কহিল, না, আপনাকে আমি সব কথা বলতে পারবো না মিস্টার গুপ্ত। আপনি ভারত বরেণ্য শ্রদ্ধেয় ব্যক্তি হলেও আমার নিকট একান্তভাবে অপরিচিত ব্যক্তি। তাছাড়া যে কাহিনী আমি আমার উদ্ধারকর্তাকে পর্যন্ত বলিনি, সে কাহিনী শোনবার প্রত্যাশা আপনি করবেন না মিস্টার গুপ্ত। মোহনের মুখে মৃদু হাসি ফুটিয়া উঠিল। সে তাহার কর্মজীবনে বহু বিচিত্র চরিত্রের মনুষ্যের সংস্পর্শে আসিয়াছে। সে দেখিয়াছে যে ব্যক্তি প্রথমে তাহাকে বিশ্বাস করিতে পারে নাই, কিছু সময় পরে সেই ব্যক্তি তাহার উপর একান্তভাবে নির্ভর করিয়া তবে শান্ত হইয়াছে। সে জীবন দস্তিদারের উক্তি শুনিয়া তাহার মুখের দিকে চাহিয়া কিছু বলিবার জন্য উদ্যত হইলে জীবনবাবু পুনশ্চ কহিলেন, দেখুন মিস্টার গুপ্ত, আমি কোনো এক ব্যক্তির কোনো গোপন কাহিনী অবগত আছি। এই কাহিনীর সঙ্গে এক বিরাট বিশাল ধনাগারের সম্পর্ক আছে। ঘটক সন্দেহ করে আমাকে রেঙ্গুনে আক্রমণ করে এবং বন্দি করে রাখে। পরে তার সকল রকম অনুনয় বিনয় আদেশ ক্রোধ ব্যর্থ হবার পরে আমার উপর পীড়ন করতে থাকে। এই দেখুন, তারা আমার পায়ের তলায় আগুন রেখে কিভাবে দগ্ধ করেছে। এই বলিয়া তিনি তাহার নগ্ন পাটি মোহনের দিকে তুলিয়া ধরিলেন। মোহন দেখিল, তাহার মন জীবন দস্তিদারের উপর সহানুভূতিতে ভরিয়া গেল। সে কয়েক মুহূর্ত চাহিয়া থাকিয়া কহিল, বলুন, আমি কিভাবে আপনার সাহায্যে লাগতে পারি? জীবনবাবু কহিলেন, আপনি কুমারী মীরা বসুর কোনো সংবাদ জানেন? জগৎ বিখ্যাত বৈজ্ঞানিক স্বর্গত শৈলেশ্বর বসুর কন্যা সে। আপনি কি জানেন তার কোনো আত্মীয় স্বজন কলকাতায় আছেন কিনা? মোহন কহিল, আপনি কি বৈজ্ঞানিকের দেশের বাড়িতে গিয়েছিলেন মিস্টার দস্তিদার? জীবনবাবু কহিলেন, হ্যাঁ, গিয়েছিলাম। আমি জাহাজ থেকে নেমেই ধীরাপুরে ছুটেছিলাম, কিন্তু তাকে শয়তানের দল চুরি করে নিয়ে গেছে। তবে সত্যিই নিয়ে গেছে না মীরা তার কোনো আত্মীয়ের বাড়িতে বাস করছে আমি ঠিক ধারণা করতে পারছি না। তাই আমি আপনাকে জিজ্ঞাসা করছি, আপনি মীরার কোনো আত্মীয় স্বজনের সংবাদ জানেন কিনা? মোহন শান্ত কণ্ঠে কহিল, না, জানি না। যতদূর আমি জানি মীরার কোনো আত্মীয় স্বজন নেই। জীবনবাবুর মুখে হতাশার আভাস ফুটিয়ে উঠিল। তিনি কহিলেন, তবে কি তাকে সত্যিই শয়তানের দল চুরি করে বন্দি করেছে? মোহন ধীর কণ্ঠে কহিল, হ্যাঁ, আমার বিশ্বাসও তাই। জীবনবাবু আগ্রহে ভাঙিয়া পড়িয়া কহিলেন,
আপনি জানেন কে তাকে অপহরণ করেছে মিস্টার গুপ্ত? মোহন মৃদু রহস্যময় হাস্যমুখে কহিল, বোধহয় অনুমান করতে পারি, কিন্তু অনুমানের উপর কোনো বিষয় নির্ভর করা চলে না মিস্টার দস্তিদার। জীবনবাবুর মুখভাব ম্লান হইয়া উঠিল। তিনি কহিলেন, আপনি কি অবিলম্বে কুমারী মীরাকে শয়তানের কবল থেকে উদ্ধার করতে পারেন না মিস্টার গুপ্ত? মোহন মৃদু হাস্যমুখে কহিল, আমি একবার চেষ্টা করে দেখতে পারি, কিন্তু আপনি কেন কুমারী মীরাকে চান তা বলতে কি সত্যি কোনো বাধা আছে? জীবনবাবু গম্ভীর স্বরে কহিলেন, বাধা? হ্যাঁ, সত্যি বাধা আছে। তবে এইটুকু জানাই আপনার পক্ষে যথেষ্ট হবে। আপনি যদি অবিলম্বে মীরাকে দস্যুদের কবল থেকে উদ্ধার করতে পারেন, মীরা তাহলে এক বিরাট অঙ্কের যক্ষের ধনের অধিকারী হবে। মোহন সবিস্ময়ে কহিল, যক্ষের ধন? তবে কি বৈজ্ঞানিক ব্রহ্মদেশের সীমান্তে পর্বত ও বনানীর ভিতর যক্ষের ধন আবিষ্কার করে গেছেন? জীবনবাবু সহসা অতিশয় অস্থির হইয়া দ্রুত কণ্ঠে কহিলেন, আমি আপনাকে তেমন কোনো কথা বলিনি। আমি শুধু কুমারী মীরাকে উদ্ধার করবার জন্য অনুরোধ করছি। অবশ্য আপনি যদি তা না করতে পারেন, তবে আমাকে অন্য কোনো যোগ্যতর ব্যক্তির কাছে যেতে হবে। মোহন মৃদু হাস্যমুখে কহিল, তা হয়তো হবে। জীবনবাবু হতাশায় অধীর হইয়া কহিলেন, দোয়াই আপনার মিস্টার গুপ্ত, আপনার নাম আমি রেঙ্গুনে বন্দী থাকবার সময় শুনেছিলাম। সেই অবধি আমি আপনার নাম জপমালা করে রেখেছিলাম। সেই আপনি যদি আমাকে সাহায্য করতে অস্বীকার করেন, তাহলে আমি আর কি করতে পারি বলুন দেখি? এদিকে শয়তানেরা উন্মাদ হয়ে উঠেছে। আমাকে হত্যা করবার জন্য তারা সর্বরকম উপায়ে চেষ্টা করছে। মোহন বিস্ময় প্রকাশ করিয়া কহিল, কারা হত্যা করবার জন্য চেষ্টা করছে? জীবনবাবু অধৈর্য কণ্ঠে কহিলেন, কারা? কেন তারা? যারা আমাকে রেঙ্গুনে বন্দি করেছিল, যারা মীরাকে ডাকাতি করে নিয়ে গেছে, যারা যক্ষের ধন আয়ত্ত আনবার জন্য এমন কোনো হীন কাজ নেই যা করতে পারে না। মোহন কহিল, বুঝলাম, কিন্তু আপনি যদি আমাকে সম্পূর্ণরূপে বিশ্বাস করতে না পারেন, তাহলে আমি আপনাকে কি সাহায্য দিতে পারি বলুন দেখি? জীবনবাবু সন্দিগ্ধ দৃষ্টিতে চাহিয়া কহিল, না, আমাকে মার্জনা করবেন মিস্টার গুপ্ত। আমি বন্ধুর নিকট পবিত্র অঙ্গীকারে আবদ্ধ আছি। আমি কিছুতেই সেই অঙ্গীকার ভাঙতে পারবো না। বেশ, আপনি যখন আমাকে কোনো সাহায্যই দিতে পারবেন না, তখন অগত্যা আমি চললাম। এই বলিয়া সে উঠিবার জন্য উদ্যত হইল। মোহন বাধা দিয়া কহিল, 1 মিনিট অপেক্ষা করুন। আপনি যাওয়ার পূর্বে শুধু এইটুকু জেনে যেতে পারেন যে আমি কুমারী মীরাকে শয়তানদের কবল থেকে উদ্ধার করবার দায়িত্ব গ্রহণ করেছি। জীবনবাবুর মুখভাব আলোকিত হইয়া উঠিল। তিনি কহিলেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আশা করি আপনি অবিলম্বে মীরাকে উদ্ধার করতে সক্ষম হবেন। এই বলিয়া তিনি আপন পকেটে হাত ভরিয়া একটি ভারী টাকার ওয়ালেট বাহির করিয়া আনিল। মোহন মৃদু হাস্যমুখে কহিল, 1 পয়সাও এখন দিতে হবে না মিস্টার দস্তিদার, কিন্তু যখন আমরা আপনার বন্ধু কন্যাকে উদ্ধার করে আনব, তখন আমাদের খরচটা পেলেই বাধিত হব। আচ্ছা, ধন্যবাদ। জীবনবাবু টাকার ওয়ালেটটি হাতে ধরিয়া কহিল, অর্থের অভাব আমার নেই মিস্টার গুপ্ত। আমি অনায়াসেই এই মুহূর্তে আপনার খরচের টাকা দিয়ে দিতে পারি। মোহন হাস্যমুখে কহিল, আর আমরা কাজ শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে পারি। জীবনবাবু টাকার ব্যাগটি পকেটে রাখিয়া কহিলেন, আমি আপনাকে আরেকটি প্রশ্ন করতে চাই। বর্তমানে ভারতে কী সব ব্যাপার ঘটছে বা ঘটেছে, নিশ্চয়ই আপনি প্রত্যেকটি জরুরি সংবাদ অবগত আছেন। মোহন মৃদু হাস্যমুখে কহিল, প্রত্যেকটি নাও হতে পারে, তবে অবশ্য সমস্ত জরুরি ও দামি সংবাদগুলোর ফাইল আমি রেখে থাকি। জীবনবাবু কিছু সময় নীরবে থাকিয়া মোহনের মুখের নিকট মুখ লইয়া গিয়া ধীর স্বরে কহিলেন, আপনি কি কলকাতায় সর্পের কথা শুনেছেন? মোহন কহিল, হ্যাঁ, শুনেছি। তাছাড়া প্রায় প্রত্যেকটি সর্পাঘাতের রোগীকেও পরীক্ষা করে দেখেছি। কি দেখেছেন? জীবনবাবু কহিলেন, দেখলাম প্রত্যেকটি কেসেই একই সাপ দংশন করেছে। প্রত্যেকটি কেসেই দংশনপ্রাপ্ত ব্যক্তিরা এমন সব গোপনীয় সংবাদের অধিকারী ছিল যা প্রকাশ করবার পূর্বেই সর্পাঘাতে স্বর্গরোহণ করেছে। এই বলিয়া মোহন অর্থব্যঞ্জক দৃষ্টিতে জীবনবাবুর দিকে চাহিয়া রইল। জীবনবাবু কিছু সময় অস্বস্তি বোধ করিয়া সহসা উঠিয়া দাঁড়াইলেন এবং মোহনের দিকে চাহিয়া কহিলেন, সাপ যারই মুখ বন্ধ করে থাকুক, আমার পারবে না মিস্টার গুপ্ত। আমি এমন সাপের ভয় করি না। আচ্ছা, আপনি যখন কোনো পারিশ্রমিক অগ্রে নেবেন না, তখন নমস্কার মিস্টার গুপ্ত। মোহন কহিল, নমস্কার জীবনবাবু। হ্যাঁ, শুনুন, আপনার কলকাতার ঠিকানাটা আমাকে দিয়ে যান।
কে বলতে পারে যে ইতিমধ্যে আমরা কুমারী মীরাকে উদ্ধার করতে সক্ষম হব না? তবে আপনাকে কোথায় জানাবো বলুন। জীবনবাবু একখানি স্লিপে তাহার ঠিকানা লিখিয়া দিয়া বাহির হইয়া গেলেন। সুজোধন ড্রয়িং রুম কক্ষে প্রবেশ করিয়া নীরবে একখানি চেয়ারে উপবেশন করিল। মোহন চিন্তিত মুখে কহিল, আমরা সম্পূর্ণ অজ্ঞাতসারে এক বিরাট ধনভাণ্ডারের ব্যাপারে জড়িত হয়ে পড়েছি। আমার দৃঢ় ধারণা জন্মেছে এই কুবের ভাণ্ডার, যক্ষের ধন ব্রহ্ম সীমান্তে পর্বত ও বনানের ভিতর ভূগর্ভে কোনো স্থানে অপেক্ষা করছে। যে দুঃসাহসী বৈজ্ঞানিকের ভাগ্য সুপ্রসন্ন হবার উপক্রম হতেই অদৃষ্টের পরিহাসে যাকে এই পৃথিবী থেকে চিরবিদায় নিতে হয়েছে, তার দ্বারা আবিষ্কৃত এই ধনভাণ্ডারের ঠিকানা বর্তমানে একমাত্র ব্যক্তি আমাদের প্রতি আস্থাহীন বন্ধু জীবন দস্তিদারই জানেন। সুতরাং আমাদের মহান ও পবিত্র কর্তব্য হবে দস্তিদারের জীবন রক্ষা করা। সুজোধন সবিস্ময়ে কহিল, মিস্টার দস্তিদারের জীবন কি সত্যি বিপন্ন দাদা? মোহনের মুখে মৃদু রহস্যময় হাসি ফুটিয়ে উঠিল। সে কহিল, বলো কিছু। এক বিশাল ধনভাণ্ডারের একমাত্র সাক্ষীকে কি সংশ্লিষ্ট শয়তানের দল জীবিত থাকতে দিতে পারে? বলিতে বলিতে সে অস্থির পদে উঠিয়া দাঁড়াইল এবং বাতায়ন পথে রাজপথের উপর চাহিয়া পুনশ্চ কহিল, আমাদের বিচারে ভুল হয়েছে। আমাদের কর্তব্য হয়নি জীবন দস্তিদারকে বিনা পাহারায় যেতে দেওয়া। মোহন জীবন দস্তিদার লিখিত তাহার কলিকাতার ঠিকানা লেখা কাগজখানি টেবিলের উপর হইতে তুলিয়া লইয়া কহিল, এক কাজ করো তুমি এই ঠিকানায় যাও, গিয়ে দেখে এসো মিস্টার দস্তিদার তার হোটেলে ফিরেছেন কিনা। ইতিমধ্যে আমি আমাদের পরবর্তী কর্মপন্থা স্থির করে ফেলেছি। সুজোধন তৎক্ষণাৎ বাহির হইয়া গেল। মোহন গম্ভীর মুখে চিন্তা করিতে লাগিল। সেদিন দ্বিপ্রহরে সুজোধন প্রত্যাবর্তন করিয়া জানাইল যে জীবন দস্তিদার রমা প্যালেস হইতে বাহির হইয়া নিউ মার্কেট হইতে কয়েকটা জিনিস খরিদ করিয়া তাহার গঙ্গার নিকটবর্তী হোটেলে ফিরিয়া গিয়া আহার করিয়াছেন এবং বর্তমানে বিশ্রাম করিতেছেন। মোহনের মুখ হইতে দুশ্চিন্তার আভাস লয় পাইয়া গেল। সে কহিল, তুমি শঙ্করকে উপদেশ দিয়ে দস্তিদারের উপর দৃষ্টি রাখবার জন্য অবিলম্বে পাঠিয়ে দিয়েছো। ভাকে বলো আমার সন্ধ্যার সময় তাকে ছুটি দেব। সুজোধন বাহির হইয়া গেল এবং অনতি বিলম্বে প্রত্যাবর্তন করিয়া কহিল, আমি একটা বিষয় বুঝতে পারছি না দাদা, কেন জীবন দস্তিদার আপনার সঙ্গে দেখা করতে এবং আপনার সাহায্য প্রার্থনা করতে এসেও আপনাকে সম্পূর্ণরূপে বিশ্বাস করতে পারল না। মোহন মৃদু হাস্যমুখে কহিল, দস্তিদারের ব্যবহারে বিস্মিত হবার কোনো হেতু নেই। তুমি বোধহয় লক্ষ্য করনি যে দস্তিদার মীরার সংবাদ জানবার জন্য কিরকম আগ্রহ প্রকাশ করছিলেন। অতি ঘনিষ্ঠ এবং বিশ্বস্ত বন্ধু না হলে একজন কখনো অপহৃতা বন্ধু কন্যার জন্য এতটা উদ্বেগ প্রকাশ করতে পারে না। স্বাভাবিকভাবেই আমার মনে এই ধারণা জন্মেছে দস্তিদার স্বর্গত বন্ধুর দ্বারা আবিষ্কৃত ধনভাণ্ডারের সংবাদ একমাত্র বন্ধু কন্যাকে জানাইবার জন্যই উতলা হয়ে উঠেছেন। সুজোধনের মুখে মৃদু হাসি ফুটিয়ে উঠিল। সে কহিল, আপনার ধারণা মতো যদি ধনভাণ্ডারের পরিমাণ বিশাল ও বিরাট হয় দাদা, তবে অন্য কারোর সাহায্য না নিয়ে একটি তরুণী মেয়ের পক্ষে সেই ব্রহ্ম সীমান্ত পার হয়ে সেই ধনভাণ্ডার সংগ্রহ করা কিরূপ অসম্ভব ব্যাপার তা কি মিস্টার দস্তিদার কল্পনা করতে পারেন না দাদা? মোহন চিন্তিত মুখে কহিল, পারেন, কিন্তু মানুষের মনে অর্থের লোভ এমনই প্রচন্ড আকার ধারণ করে। এখন আমাদের প্রধান ও প্রথম কর্তব্য হবে তরুণী মীরাকে অনুসন্ধান করে উদ্ধার করা, তারপর ধীরে সুস্থে দস্তিদারের বিশ্বাস অর্জন করা। কিন্তু সর্বেশ্বর পালিত কেন যে বৈজ্ঞানিকের তরুণ মেয়েকে অপহরণ করলে তা এক সমস্যার বিষয়। আমি কিছুতেই মীরাকে একটা রাত্রিও পালিতের অথবা তার শয়তান সহকারী জীবদাসের তত্ত্বাবধানে বাস করতে দিতে পারি না। সুজোধন কহিল, সর্বেশ্বর পালিতের এক ধনবান যুবক বন্ধু আছে, তার নাম বিপুল কর। একবার বিপুল একটা নারী হরণ কেসে জড়িয়ে পড়েছিল, পরে বহু অর্থ ব্যয় করে তবে রক্ষা পায়। আপনার কি তা স্মরণ হয় না দাদা? মোহন সহসা শীষ দিয়ে উঠিল। সে কহিল, আমার অসংখ্য ধন্যবাদ গ্রহণ করো। আমি এ যাবৎকাল বিপুলকে সর্বেশ্বর পালিতের সঙ্গে যোগ করে চিন্তা করিনি। এইবার কোথায় আমরা মীরার সাক্ষাৎ পাবো সে বিষয়ে বিশেষ কোনো সন্দেহ রইল না। এই বলিয়া সে কয়েক মুহূর্ত নীরবে থাকিয়া পুনশ্চ কহিল, মনে পড়েছে, শয়তান সর্বেশ্বর পালিতের সম অংশীদার এই বিপুল কর। নরকের কীটের চেয়েও অস্পৃশ্য, চরিত্রহীন লম্পট এই যুবক বিপুলের দ্বারা বহু তরুণী মেয়ে সর্বনাশ হয়েছে।
শয়তানের সুদর্শন আকৃতি বহু অশিক্ষিতা তরুণীকে সর্বনাশের পথে টেনে নামায়। শয়তান এখন পর্যন্ত যে জেলের বাইরে আছে শুধু তার প্রচুর অর্থের মহিমায়। আমি লৌহ আসতেই শয়তানকে এবারে চূর্ণ করে ফেলবো। তার যে পৈশাচিক সৌন্দর্য মূলধন রূপে কাজ করে সেই সৌন্দর্য চিরতরে বিকৃত করে দেব। নিরীহ সমাজ ও সংসার একটা দুষ্ট গ্রহ থেকে আত্মরক্ষা করতে পারবে। মোহনের মুখভাব উত্তেজিত আভাসে ছাইয়া গেল। সুযোধন নির্নিমেষ দৃষ্টিতে চাহিয়া থাকিয়া কহিল, আমাকে মার্জনা করবেন দাদা, কোনো সুন্দর সুদর্শন আকৃতি দেখলেই যদি এক শ্রেণীর তরুণী মেয়ের মনে বিষক্রিয়া করে তবে সেজন্য অপরাধী করবেন সেই সুন্দরকে। কোন যুক্তিতে? বুঝা শক্ত নয় কি দাদা? মোহনের মুখভাব গম্ভীর হইয়া উঠিল। সে কহিল, তোমার প্রশ্নের মীমাংসা করবার মতো দীর্ঘ সময় ও মনের অবস্থা এখন আমার নেই সু। তবে এইটুকু আমি বলতে পারি, যেসব তরুণী মেয়ের চরিত্র বলের কোনো বালাই নেই তাদের জাতি আলাদা সু। তবে আর এক শ্রেণীর মেয়েরা আছেন যাদের প্রকৃত শিক্ষা জীবনে লাভ হয়নি। সেই সব মেয়েদের যদি অভিভাবকেরা প্রলোভনের মধ্যে অগাধ গতিবিধি নিয়ন্ত্রিত না করেন তবে দৃশ্যত সুন্দর চরিত্রহীন তরুণেরাই তাদের সমধিক সর্বনাশ করতে পারে। সুযোধন কহিল, এই সংসারে কত নিরীহ তরুণী মেয়েরাই যে দুর্বৃত্তদের দ্বারা পথভ্রষ্ট হলো তার সংখ্যা নেই দাদা। এইসব বিপদগামিনী মেয়েদের জন্য প্রকৃতপক্ষে যদি কেউ অপরাধী হয় তবে তাদের অভিভাবকদেরই করা সমীচীন। নারীর দেহ ও মনের পবিত্রতা যদি নষ্ট হলো তবে আর রইল কি? পোড়া মুখ আর চরিত্রহীনা নারী উভয়ই জীবনের পক্ষে ক্ষতিকর। মোহন চিন্তা করিতেছিল। এক সময় কহিল, আমার কয়েকটি তরুণী মেয়েকে চেনবার দুর্ভাগ্য হয়েছিল সু। আমি প্রতি মেয়ের ক্ষেত্রেই দেখেছি তারা ঠিক একই নিক্তিতে ওজন করা সমতাপন্ন জীব। নারী জীবনে এমন একটি কাল আসে যে সময় প্রায় প্রত্যেকটি নারী আপনার মূল্য সম্বন্ধে সচেতন হয়ে ওঠে। তাদের লভ্য ক্ষণিক মহামূল্য সময়ের এমন অপব্যবহার করে যে অতঃপর সারা জীবন চোখের জলে কাটাতে বাধ্য হয়ে থাকে। নারী নিষ্ঠুর হয় সমধিক যৌবনে। যৌবনে নারীকে যদি ঠিক পথে চালিত করা হয় তবে নারী এই দুঃখ অশান্তিময় পৃথিবীতে স্বর্গরাজ্য তৈরি করতে পারে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় সংসারের নারী নরকাগ্নি প্রজ্বলিত করেছে। এই বলিয়া মোহন কিছু সময় নীরবে থাকিয়া সহসা সচকিত হইয়া পুনশ্চ কহিল, কিন্তু এসব আলোচনা এখানেই বন্ধ থাকছু। চলো এইবার মধ্যাহ্নভোজনের কাজটা শেষ করে নি, তারপর। কথা অসমাপ্ত রাখিয়া মোহন উঠিয়া দাঁড়াইল। সুযোধন দাঁড়াইয়া কহিল, আমার পূজনীয়া দিদি ও স্বপনধন কি এখন পুরীর বাড়িতেই কিছুকাল থাকবেন দাদা? মোহন কহিল, হ্যাঁ, অন্তত পক্ষে এই যখের ধনের একটা মীমাংসা না হওয়া পর্যন্ত আমি তাদের কলকাতায় ফিরতে দেব না সু। সেদিন সন্ধ্যার অব্যবহিত পূর্বে মোহন সুযোধনের সহিত মোটরে আরোহণ করিয়া জীবন দস্যুদা যে হোটেলে বাস করিতেছেন তথায় যাইবার জন্য সোফার বিলাসকে আদেশ দান করিল। অল্প সময় পরে মোটর হোটেলের সম্মুখে উপস্থিত হইলে উভয় অবতরণ করিয়া হোটেলের রিসেপশন হলে উপস্থিত হইল। মোহন হোটেলের একটি কেরানিকে জিজ্ঞাসা করিল, মিস্টার জীবন দস্যুদার কি তাঁর কক্ষে আছেন? কেরানি কহিল, খুব সম্ভবত নেই স্যার, মনে হয় তাকে যেন বাইরে যেতে দেখেছি, কিন্তু অপেক্ষা করুন, আমি নিশ্চিতভাবে সন্ধান নিচ্ছি। কেরানি একজন চাপরাশিকে আহ্বান করিয়া 30 নম্বর রুমের বোর্ডার রুমে আছেন কিনা দেখিবার জন্য পাঠাইয়া দিল। চাপরাশি অনতিবিলম্বে প্রত্যাবর্তন করিয়া কহিল, সব বাইরে গেছেন বাবু, ঘর চাবি বন্ধ রয়েছে। মোহন হোটেলের কেরানির দিকে চাহিয়া কহিল, মিস্টার দস্তিদার কতদিন এখানে থাকবেন জানিয়েছেন? কেরানি কহিল, তিনি 1 সপ্তাহের জন্য ঘর ভাড়া নিয়েছেন। আমাদের জানিয়েছেন তিনি একজন আত্মীয়ার সন্ধান করতে এসেছেন। যতদিন না তার বাসনা পূর্ণ হয় ততদিন তিনি এই হোটেলেই বাস করবেন। মোহন কেরানিকে ধন্যবাদ দিয়া সুযোধনের সহিত হোটেলের ফটকের নিকট উপস্থিত হইয়া ফটকের দারোয়ানকে কহিল, তুমি একজন নতুন সাহেব বোর্ডারকে যেতে দেখেছ? দারোয়ান সেলাম ঠুকিয়া কহিল, নতুন সাহেব হুজুর? হ্যাঁ দেখেছি, তিনি গঙ্গার দিকে সোজা চলে গেছেন। এই বলিয়া সে হস্তের দ্বারা দিক নির্দেশ করিল। মোহন ও সুযোধন মোটরে আরোহণ করিল। মোহন বিলাসকে গঙ্গার দিকে মোটর চালাইবার জন্য আদেশ দিয়া সুযোধনকে কহিল, সু, আমি অত্যন্ত উদ্বিগ্ন হয়ে পড়েছি ভাই। যদিও শঙ্কর দস্তিদারের অনুসরণ করেছে তবুও তাকে শত্রুর আক্রমণ থেকে নিরাপদে রাখবার পক্ষে আমাদের ব্যবস্থা আদৌ প্রচুর হয়নি ভাই। আমার এখন কেবলই মনে হচ্ছে আমাদের উচিত ছিল দস্তিদারকে রমাপ্রাসাদের নজরবন্দি করে রাখা। সুযোধন বিস্মিত কণ্ঠে কহিল,
তা কি সম্ভবপর হতো দাদা? জীবনবাবু যেরূপ সন্দিগ্ধ প্রকৃতির ব্যক্তি, তাতে কি তিনি আমাদের প্রস্তাবে সম্মত হতেন? আমার মনে হয় না দাদা। মোহন কহিল, এখন আর সে বিষয় নিয়ে আলোচনা করে কোনো লাভ নেই। এখন চলো দেখি অদৃষ্ট আমাদের জন্য কোন বন্দোবস্ত করে রেখেছে। মোটর আসিয়া গঙ্গাতীরে উপস্থিত হইল। সোফার বিলাস জিজ্ঞাসা করিল, কোন দিকে যাব কর্তা? মোহন মুহূর্ত কয়েক চিন্তা করিয়া কহিল, কোর্টের দিকে ধীরে ধীরে চলো বিলাস। বিলাস ধীরে ধীরে মোটর চালিতে লাগিল। মোহন ও সুযোধন উভয় দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে চাহিতে চাহিতে জীবন দস্যুদারকে অনুসন্ধান করিতে লাগিল। মোটর কোর্টের নিকট উপস্থিত হইল। তবুও দস্যুদারের দেখা না পাইয়া মোহন উৎকণ্ঠিত স্বরে কহিল, তবে কি দস্যুদার অন্যদিকে গেছেন? যাই হোক, আরো কিছু দূর এগিয়ে যেতে বলো। সুযোধনের আদেশে বিলাস পুনশ্চ ধীরে ধীরে মোটর ছাড়িয়ে দিল। কিছু দূর অগ্রসর হইয়া সহসা মোহন উল্লাস ভরে চিৎকার করিয়া উঠিল, ওই যে মিস্টার দস্যুদার দাঁড়িয়ে রয়েছেন! বিলাস, মোটর থামা! সঙ্গে সঙ্গে মোটর দাঁড়াইয়া পড়িল। মোহন ও সুযোধন মোটর হইতে অবতরণ করিয়া জীবন দস্যুদার যেখানে গঙ্গার ধারে ফেন্সিং এর ওপর ভর দিয়া দাঁড়াইয়াছিলেন সেই দিকে যাইতে লাগিল। সম্মুখে একজন ট্রাফিক পুলিশ সিপাহীকে দেখিতে পাইয়া মোহন তাকে জিজ্ঞাসা করিল, ওই সাহেবটি কতক্ষণ আগে দাঁড়িয়ে আছেন? পুলিশ সিপাহী মোহনকে চিনিত। সে অভিবাদন করিয়া কহিল, প্রায় 10 মিনিট কাল সাহেব ঠিক ওই একইভাবে দাঁড়িয়ে আছেন হুজুর। আমি ওর দিকে গত 10 মিনিট কাল দৃষ্টি রেখেছি, কিন্তু সাহেব একবারের জন্য অন্যদিকে চাননি। আশ্চর্য ব্যাপার হুজুর, উনি যে গঙ্গার জলে কি আশ্চর্য জিনিস দেখছেন উনিই জানেন। এমন সময় মোহনের সম্মুখে একখানি মোটর কার দাঁড়াইয়া পড়িল। মোটর হইতে মিস্টার বেকার অবতরণ করিতে করিতে কহিলেন, এ কি, তুমি এখানে কি করছো মোহন? আমি একটা খুনি কেসে সাক্ষী দিতে আলিপুরে গিয়েছিলাম, তোমাকে দেখে মোটর বাঁধতে বললাম, কিন্তু তুমি কি করছো এখানে? বলিতে বলিতে তিনি অবতরণ করিয়া পরম প্রীতিভরে মোহনের সহিত করমর্দন করিলেন। মোহন হাস্যমুখে কহিল, আমার এক বন্ধুকে ডিনারে নিমন্ত্রণ করেছি। তিনি নতুন কলকাতায় এসেছেন, তাকে খুঁজতে বেরিয়ে এখানে এসেছি মিস্টার বেকার। ওই যে মিস্টার দস্যুদার দাঁড়িয়ে রয়েছেন, অপেক্ষা করো, তোমার সঙ্গে ওর পরিচয় করিয়ে দিই। আমি বলতে পারি তুমি খুশি ভিন্ন অখুশি হবে না বন্ধু। মিস্টার বেকার হাস্যমুখে কহিলেন, বেশ, নিয়ে এসো তোমার বন্ধুকে। কি নাম বললেন? মিস্টার দস্যুদার? ইনি কি ব্যাঘ্র কবলে নিহত বৈজ্ঞানিক বসুর অভিন্ন হৃদয় বন্ধু? মোহন সবিস্ময়ে কহিল, আশ্চর্য তোমার স্মরণ শক্তি বন্ধু। আর এই গুণেই তুমি আজ বাংলাদেশের পুলিশ বিভাগের সর্বোচ্চ পদ লাভ করেছো। উত্তম, অপেক্ষা করো। মোহন দ্রুতপদে অদূরে একইভাবে দণ্ডায়মান জীবন দস্যুদারের পশ্চাতে গিয়া কহিল, এখানে কি করছেন মিস্টার দস্যুদার? আপনাকে অনুসন্ধান করিনি গঙ্গা তীরে এমন কোন স্থান? সহসা মোহনের কথা বন্ধ হইয়া গেল। তাহার বিস্মিত ও বিমূঢ় দৃষ্টি জীবন দস্যুদারের মুখের উপর আকৃষ্ট হইলে সে শিহরিত হইয়া দেখিল দস্যুদারের চক্ষুদ্বয় সাতিশয় বিস্ফারিত হইয়া উঠিয়াছে, তাহার মুখের বর্ণ নীলাভ হইয়া গিয়াছে। মোহন তাহার পৃষ্ঠে হস্তস্পর্শ করিবা মাত্র জীবন দস্যুদারের দেহ মাটির উপর সশব্দে পড়িয়া গেল। মোহনের মুখ হইতে বাহির হইল, সর্বনাশ, শেষে যা ভেবেছিলাম। এদিকে জীবন দস্যুদারকে পড়িয়া যাইতে দেখিয়া মিস্টার বেকার ও সুযোধন প্রায় দৌড়াইয়া সেখানে উপস্থিত হইলেন। মিস্টার বেকার হাঁটু গাড়িয়া বসিয়া জীবন দস্যুদারের মৃতদেহ পরীক্ষা করিতে লাগিলেন। সহসা তাহার মুখ হইতে বাহির হইল, গুড গড, এ কি? মোহন দ্রুত কণ্ঠে কহিল, কি? সর্পাঘাতে ভদ্রলোকের মৃত্যু হয়েছে। এই বলিয়া মিস্টার বেকার অঙ্গুলির দ্বারা দস্যুদারের স্কন্ধদেশে নির্দেশ করলেন। মোহন দেখিল দুইটি দাঁতের দাগ রহিয়াছে। আঘাত স্থানটির চারপাশে রক্ত জমিয়া শুকাইয়া গিয়াছে। রক্তের বর্ণ গাঢ় নীল। সে কহিল, কতক্ষণ হলো মৃত্যু হয়েছে মিস্টার বেকার? মিস্টার বেকার মৃতের বক্ষদেশ স্পর্শ করিয়া কহিলেন, এখনো বোধহয় 5 মিনিট হয়নি মোহন। ভদ্রলোকের দেহ এখনো তপ্ত রয়েছে। এমন সময় পুলিশ সিপাহী সেখানে উপস্থিত হইলে মোহন কহিল, তুমি কতক্ষণ যাবৎ দাঁড়িয়ে থাকা অবস্থা দেখেছ? সিপাহী কহিল, 10 মিনিটের কম হবে না হুজুর। মোহন প্রশ্ন করিল, কোনো লোককে এর কাছে আসতে দেখেছিলে? সিপাহী কহিল, না হুজুর, আমি কোনো ব্যক্তিকে সাহেবের কাছে দাঁড়াতে দেখিনি, তবে কয়েকজন লোক ওর পাশ দিয়ে যাতায়াত করেছে। মিস্টার বেকার কহিলেন, ইনি যখন এখানে আসেন তখন কোনো লোক সঙ্গে ছিল? সিপাহী চিন্তা করিয়া কহিল, দেখেছি কিনা আমার স্মরণ হয় না হুজুর, তবে মনে হয় উনি একাই এসে দাঁড়িয়েছিলেন।
মিস্টার বেকার সুযোধনের দিকে চাহিয়া কইলেন, আপনি কি হেডকোয়ার্টারে একবার মোটরে করে যেতে পারবেন? তাহলে বর্তমানে প্রয়োজনীয় ব্যবস্থা করতে পারি। সুযোধন একবার মাত্র মোহনের মুখের দিকে চাহিয়া কইল, নিশ্চয়ই পারবো মিস্টার বেকার। উত্তম। এই বলে মিস্টার বেকার দ্রুত হস্তে একখানি স্লিপে প্রয়োজনীয় ব্যবস্থা করিবার জন্য আদেশ লিখিয়া সুযোধনের হাতে দিয়া কইলেন, হেডকোয়ার্টারে গিয়া যে কোনো অফিসারকে দেখাবেন, তার হাতেই দিয়ে চলে আসবেন। সুযোধন আদেশ লিপিখানি লইয়া মোহনের মোটরে উঠিয়া উল্কা বেগে ছাড়িয়ে দিল ও মুহূর্তের ভিতর অদৃশ্য। মিস্টার বেকার মোহনের দিকে চাহিয়া কইলেন, এইবার বলো মোহন। মোহন সচকিত হইয়া কহিল, এসো এইখানে দাঁড়িয়ে তোমাকে কয়েকটা কথা বলি। এই বলিয়া মোহন জীবন দস্যুদারের মৃতদেহের অদূরে কাঠের বেড়ার উপর ভর দিয়া দাঁড়াইল। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্তই। গল্প পাঠ তোমাদের ভালো লেগে থাকলে তোমাদের কাছে আবারও অনুরোধ থাকলো, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে তোমাদের মূল্যবান মতামত পাঠানোর জন্য। ধন্যবাদ।